এপিসোড 14 এর শুরুতেই দেখানো হয় সোহা দাঁড়িয়ে আছে দরজায়, যেখানে ঝ্যাং দরজা লাগিয়ে দিয়েছে। রাতে যখন ঝ্যাংকে সে জানিয়েছিল যে তার স্মৃতি ব্যাক করেছে প্রি ট্রায়ালের আগেই, তখনই ঝ্যাং রাগ করে মনে মনে বলতে থাকে যে তাহলে তো সে আমার মনের দুর্বলতা টের পেয়েছে, আর তার চোখের দিকে না তাকিয়ে সোজা ঘরের মধ্যে ঢুকে ঘরের দরজা লাগিয়ে দিয়েছিল। সোহা ঝ্যাংকে বোঝাতে চেয়েছিল, হাত ধরে রিকোয়েস্ট করেছে, কিন্তু ঝ্যাং তারপরও না শুনে বলেছে তোমার এটা করা উচিত হয়নি। তারপর থেকে সেই দরজা লাগানো আছে। এরপরে সোহা চিন্তা করে ছোটবেলাতেও ঠিক সেম ঘটনা ঘটেছিল। তার চাচাকে যখন সে এই বাসায় এনেছিল, বাসাটি দেখে এত খুশি হয়েছিল, বলেছিল যে আমরা তাহলে বিদেশে না গিয়ে এই বাসায় এসে থাকি, কি বলো? আর মনে মনে বলেছিল আমার ভাতিজার তো অনেক টাকা, সব টাকাই তো আমি পেয়ে যাব। তখন সোহা বলেছিল আমার আরও অনেক টাকা আছে, বাবার পেনশনের টাকা আছে এবং বাবা আমার জন্য স্টক রেখে গেছে। তখন তার চাচা আটকে উঠেছিল, বলেছিল আমি যা ভাবছি তুই কিভাবে জানলি? না, এখানে থাকা যাবে না, নিশ্চয়ই তোর মধ্যে কোনো ভূতজিন আছে। এরপরে তার চাচা তাকে ত্যাগ করে সেই বাসা থেকে চলে গিয়েছিল। সোহা এখন মনে করে তার চাচা ঠিকই করেছিল, কারণ সেও যদি এরকম জানতো যে তার মনের কথা কেউ জানছে, তাহলে তো সেও থাকতো না। সে তখন দরজার কাছে গিয়ে ফেরত আসে, ঝ্যাংকে নক করতে গিয়েও নক করে না। আর ওদিকে ঝ্যাংও মেঝেতে বসে আছে, ঘুমাতে পারে না। সিন কাট করে তখন দেখানো হয় মিস্টার সাকে, তার হাত ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে, হাত ভেঙে গেছে। এদিকে পুলিশরা এসে জিজ্ঞাসাবাদ করে কেন মিন জঙ্গুক আপনার কাছে গিয়েছিল। তখন মিস্টার শাহ জানায় যে সে আমাকে কিছু কথা বলতে চেয়েছে। পুলিশরা যখন বলে কি কথা বলেছে, তখন যদিও সায়ের মনে পড়ে যে সোহার বাবাকে নিয়ে বলেছে, সেই সকল ঘটনা যে সোহার বাবা থেকে শুরু হয়েছে সব জানিয়েছে, কিন্তু সে জানায় আসলে মারামারির ভেতরে আমি খেয়াল করিনি। সোহাকে দেখানো হয় সে নাস্তা তৈরি করছে, আর ফোন চলে আসে মিস্টার সায়ের। ফোন রিসিভ করলে মিস্টার শাহ ঝ্যাংকে নিয়ে খুবই টেনশনে থাকে, বলে ঝ্যাং ঠিক আছে কিনা। তখন সে জানায় ঝ্যাং ঠিক আছে। তারপর বলে মিন জঙ্গুকের সঙ্গে তার কালকে দেখা হয়েছিল আর সে আমাকে কিছু কথা বলতে এসেছিল। এরপরে আর কোনো কথা না বলে কেটে দেয়। সোহা তখন ঝ্যাংয়ের দরজার সামনে গিয়ে ঝ্যাংকে বের হয়ে নাস্তা করে নিতে বলে, তারপর কোর্টে যেতে বলে আমি আর কোনো দিন তোমার সঙ্গে মিথ্যা কথা বলবো না, তোমার চোখের দিকে তাকাবো না। শুধুমাত্র যতদিন মিন জঙ্গুক ধরা না পড়েছে ততদিন তোমার সাথে সাথে কোর্টে যাব, আর কোর্ট থেকে তোমাকে নিয়ে আসবো। ততদিন তুমি আমার বাসায় থাকো, তারপর তুমি যা বলবে আমি তাই করব। তুমি চলে যেতে চাইলে আমার কোনো অমত থাকবে না। এখন আমি বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকছি। এরপর সে ব্যাগ নিয়ে বাইরে চলে যায় এবং ঝ্যাং তখন ঘর থেকে বের হয়ে টেবিলে নাস্তা দেখে। কিছুক্ষণ পরে ঝ্যাং বের হয়ে আসলে তখন সোহা তাকে বলে তুমি আগে আগে হাঁটো, আমি পিছনে পিছনে হাঁটবো, আর তুমি যদি মনে করো যে আমি তোমার সাথে যোগাযোগ না করি, আমি কোনোদিনই সেটি করব না। ঝ্যাং তখন সোহাকে জিজ্ঞেস করে তুমি আর কি কি আমার কাছে মিথ্যে বলেছ, এখনো সময় আছে, আমাকে সত্যি বলো। সোহা তখন আস্তে করে চিন্তা করতে তার মনে হয় যে আর একটি সত্যি কথা সে বলেনি, এটা সে ঝ্যাংকে বলতে পারবে না। অর্থাৎ তার বাবাই যে সব কিছুর জন্য দায়ী, আর মিন জঙ্গুক সেদিন যে এটা তাকে বলেছিল, এই কথাটি এখনও সে ঝ্যাংকে জানাতে পারবে না। ঝ্যাং যদি তাকে ভুল বোঝে আর তার বাবা দায়ী এটা জেনে যদি তাকে ছেড়ে চলে যায়, তাই সে মাথা নিচু করে চুপ করে বলে যে আর কোনো কথাই সে গোপন করেনি, সবকিছুই বলে দিয়েছে। এরপর ঝ্যাংয়ের পিছু পিছু কোর্ট পর্যন্ত সে পুরো পথটি হেঁটে যেতে থাকে। ইভেন বাস স্ট্যান্ডে যেয়েও সে ঝ্যাং থেকে পিছনে দাঁড়িয়ে থাকে। এক কদমও ঝ্যামের সাথে কদম মিলিয়ে চলে না। পুরা পথটিতে ঝ্যাং এটি শুধু খেয়াল করে, কিন্তু একটা কথাও সে সোহাকে বলে না। এরপরে বাস চলে আসলে বাসে উঠেই একটি ফাঁকা সিট দেখে বসে পড়ে ঝ্যাং। বসে বসে ঝ্যাং স্টাডি করছিল, আর তার পাশে দাঁড়িয়েছিল সোহা। হঠাৎ সোহা ঝ্যাংয়ের কোলে পড়ে যায় বাসের ঝাঁকুনিতে, আর চোখে চোখ পড়তেই তাড়াতাড়ি করে উঠে দাঁড়াতে গিয়ে তার মাথায় আঘাত পায়। আর এই দৃশ্য দেখে ঝ্যাং সহ বাসের সকল যাত্রীরা হাসতে থাকে। এরপরে নামে কোর্টের পাশ দিয়ে তারা যখন হেঁটে যাচ্ছে, তখন সোহা বেশ পিছনে দাঁড়িয়ে থাকে। তারপর ঝ্যাং বলে আর যাওয়ার দরকার নাই, আমি চলে এসেছি। ঝ্যাং তখন কোর্ট বিল্ডিং এর দিকে আগাতে থাকে, আর সোহা সেখানেই দাঁড়িয়ে থাকে। হঠাৎ ঝ্যাং যখন পিছনে তাকায়, তখন সোহা আবারও পিছন ফিরে তাকায়, যাতে তার চোখের সাথে চোখ কিছুতেই না লাগে। এরপরে ঝ্যাং আস্তে আস্তে করে সোহার পিছনে গিয়ে দাঁড়ায়। সোহা মনে করেছিল ঝ্যাং চলে গিয়েছে, তাই সে পাশ ফিরে দেখতেই চমকে ওঠে, না, সেখানে ঝ্যাং তখনও রয়েছে। তাই সে মাথাটি হালিয়ে নেয়। তারপরে ঝ্যাং তখন দু হাতে তার মুখটি তুলে ধরে 10 বছরের অপেক্ষা করার সেই কথাটি বলতে থাকে সোহাকে। বলে সোহা, আমি তোমাকে খুবই পছন্দ করি, অ্যাজ এ ম্যান, অ্যাজ এ ফ্রেন্ড, অ্যাজ এ ব্রাদার। আর আমি সমাজের অনেক কিছুই ভেবে দেখেছি, কেউ এটি মেনে নেবে না, কিন্তু তারপরে আমি তোমাকে অনেক বেশি পছন্দ করি, এত বেশি যেটা আমি মুখে বলতে পারবো না। আর তোমার কাছে আমি লুকাবো না। সবার অলক্ষ্যে না হয় তোমার সঙ্গেই আমার সম্পর্ক হোক। এরপরে সুহা সেখান থেকে হাসতে হাসতে চলে যেতে থাকে, কিন্তু আবারও ফিরে দৌড়ে এসে তাকে একেবারে পাজাকোলা করে তুলে নেয়। বলে, অনেক ধন্যবাদ তোমাকে যে তুমি আমাকে ম্যান হিসেবেও পছন্দ করো, যা আমি সেই ছোটবেলা থেকেই স্বপ্ন দেখেছি। তারপরে তাকে কিস করতে থাকে। ঝ্যাং তো কিছুই বুঝতে পারে না, পাগলা ছেলেটাকে একটা কথা বললো আর সে কিনা এই কোর্টেই তাকে কিস করছে। সে চলে গেলে ভাবতে থাকে এটা সে কি করলো, সে কি এটা ঠিক করলো। মুখে হাত দিয়ে ভাবে তার কি তাকে এভাবে কনফেশন করা উচিত হয়েছে। আবার ভাবে সে
সে যা করেছে ঠিকই করেছে, এখন সোহাকে নিষেধ করবে সবার সামনে যেন এরকম না করে। ওদিকে মিস্টার সিন তখন ব্রিফ করছিল দালজংয়ের কাছে যে তাদের নেক্সট পদক্ষেপ কি, এবং তার মেয়েকে তারা খোঁজার চেষ্টা করছে ডিএনএ টেস্টের জন্য, না হলে তার ওয়াইফের সঙ্গে বিবাহ প্রুফ করতে পারবে না। এ কথা শুনে দালজং খুবই খুশি হয় যে তার মেয়েকে তারা খুঁজছে। সে বলে তার জীবনের একটাই লক্ষ্য, মৃত্যুর আগে একবার হলেও মেয়েটাকে সে দেখতে চায়। সিন কাট করে তার মেয়ে দোহিউনকেই দেখানো হয়। দোহিউন তখন ডিরেক্টরের কাছে গিয়ে জেরাজেরি করছে কেন তাকে এই কেস থেকে বাদ দেওয়া হয়েছে। তখন ডিরেক্টর আমতা আমতা করে বলেই ফেলতো যে তোমাকে এই কেসে রাখা যাবে না, সেখানে একটি কারণ আছে, কিন্তু দোহিউন সব লজিক দেখায় যে সে সেকেন্ড অ্যাডভোকেট হিসেবে সেখানে থাকতে পারবে, সুতরাং তাকে যেন বাদ দেওয়া না হয়। কেসটি নিয়ে সে অনেক প্রিপারেশন নিয়েছে, এভাবে তাকে বাদ দিলে তার ক্যারিয়ারেও ইম্প্যাক্ট পড়বে। তখনই তার বাবার ফোন চলে আসলে সে বলে ঠিক আছে স্যার, আমি এই অনুযায়ী কাজ করছি। দোহিউনের সামনে খুব আস্তে আস্তে কথা বলে, কারণ দোহিউন যাতে বুঝতে না পারে যে তার বাবাই ফোন করেছে। কাট করে ওখানে জাজ কিমকে দেখানো হয় তারা লাঞ্চ করছিল আর নিজেদের মধ্যে কথা বলছিল। ঠিক সেই সময় সেখানে ঝ্যাং এসে দাঁড়ায়। সেখানে সে কথা বলছিল ঝ্যাংয়েরই বিরুদ্ধে, আর তখন দুজন ভয়ে ভয়ে উত্তর দিচ্ছিল না। তখন জাজ কিম বলে ঝ্যাংকে আমার পিছনে, আর নাক থেকে খুলে হেসে ঝ্যাংয়ের দিকে তাকায়। ঝ্যাং বলে যে আপনি আমার নিয়ে যাই বলেন, আমি কিছু মাইন্ড করছি না, আমার কিছু পরামর্শ দরকার আপনার কাছে। আচ্ছা বলুন তো, ধরুন যে আপনি কোনো একটা জাজমেন্ট দিলেন, তার জন্য একজন লোকের অনেক বছরের জেল হলো, কিন্তু সেই জাজমেন্টটা ভুল ছিল, তাহলে কি আপনার কোনো শাস্তি হবে? তখন জাজ কিম জানায় যে এখানে কোনো শাস্তি হবে না, কারণ এটা বিচারিক দায়িত্ব পালন করতে গিয়েই আমি করেছি। কোর্ট শেষে বাইরে বসে ঝ্যাং সেম কথাই চিন্তা করছে যে একজন লোকের জন্য এত বছর জেল হলো, অথচ তার বিচারের জন্য তার কোনো শাস্তি হবে না, এটা কোনো কথা? ঠিক সেই সময় সুহা ক্লাস শেষ করে তার সামনে এসে দাঁড়ায় তাকে বাসায় নিয়ে যাওয়ার জন্য, আর সে তখন সোহাকে সোহার আগের মোবাইলটি বের করে দেয়, যেটি সে প্রসিকিউটর অফিস থেকে পেয়েছিল। সোহা খুবই খুশি হয়, কারণ এই মোবাইলটি তার অনেক স্মৃতির। দুজন মিলে হাত ধরে বাসায় রওনা দিলে সামনে পুলিশ দেখে হাত জোর করে ছেড়ে নেয় ঝ্যাং। ডিটেকটিভ এসে ঝ্যাংকে জানায় যে আমি আপনাদের দুজনকেই দেখতে এসেছিলাম, আপনারা ঠিক আছেন কিনা। গত রাত্রে মিনজুঙ্গুক হামলা করেছিল মিস্টার ছাকে, কি যেন তিনি বলতে এসেছিল, আর মিস্টার সায়ের হাতও ভেঙে দিয়েছে। এই কথা শুনে ঝ্যাং খুবই বিচলিত হয়ে যায় যে মিস্টার ঝায়ের হাতই ভেঙে গেছে। ওদিকে সায়ের ভাঙা হাতের প্লাস্টারে লিখে দিচ্ছিল যে তাড়াতাড়ি ভালো হয়ে যাও ভাঙা হাত, আমার কথা শুনবে, ওর যখন ভালো হওয়ার তখনই হবে। ক্লার্ক তখন তাদের অফিসের নতুন অ্যাটর্নির কথা বলতেই যাবে, ঠিক তখনই রুমের মধ্যে এসে ঢুকে পড়ে ঝ্যাং আর সুহা। ঝ্যাং বলে কি কথা বলার জন্য মিনজুঙ্গুক আপনার কাছে গিয়েছিল, আর হাতি বা কিভাবে ভাঙলো? সে তখন পুরো ঘটনায় খুলে বলে, কিন্তু কি কথা বলেছে সেটা সে বলে না, শুধু জানায় আসলে সে বলতে পারেনি, কিন্তু সুহা তার চোখ দেখে বুঝতে পারে সে পুরো ব্যাপারটাই জানে, কিন্তু এখানে বললো না কেন জানি ঝ্যাংয়ের সামনে। ঝ্যাং তখন প্রচন্ড মন খারাপ নিয়ে অফিস থেকে বের হয়ে চলে যায় এবং মিস্টার সিনের সামনে বসে থাকে। মিস্টার সিন তখন পুরা কেসটি তাকে বোঝাচ্ছিল দালজংয়ের, কিন্তু তার মাথায় কোনো কিছুই ঢুকছিল না। সে তখন মিস্টার সিনকে বলে সরি, আমার একটু রুমের ভেতরে যেতে হবে, আর রুমের মধ্যে গিয়ে এমন চিৎকার করে সে বকাবকি করতে থাকে মিনজুঙ্গুককে যে সে যদি এখানে থাকতো তাহলে আজকেই মারা যেত। এরপর মনকে শান্ত করে ঝ্যাং রুমের বাইরে বের হয়ে আসে, আর তারপর অ্যাডভোকেট সিনের সঙ্গে বসে কেসটি নিয়ে আলোচনা করতে থাকে। মেয়ের নিউজের ব্যাপারে ঝ্যাং জানায়, ধরুন আমি জেনে গেলাম কে তার কন্যা, আমার কি তাকে বলা উচিত এই ঘটনা? তখন সিন জানায় অবশ্যই বলা উচিত, তার তো জানা উচিত কে তার প্রকৃত বাবা। ওদিকে দোহিউনকে দেখানো হয় সে সেকেন্ড অ্যাডভোকেট হিসেবে নিয়োগ পেয়েছে এবং খুবই উচ্ছ্বসিত, আর দোহিনুর বাবা তখন হসপিটালে গিয়েছে। ডাক্তার হসপিটালে তাকে জানায় যে পেশেন্ট এখন কোমায়, আদৌ জ্ঞান ফিরে আসবে কিনা বলা যাচ্ছে না, গলার মেন রগটি কেটে ফেলা হয়েছে, বাঁচার সম্ভাবনা একেবারেই ছিল না, কোমায় কিভাবে গেছে তাই বুঝছি না। তারপর তাকে গ্রিটিংস করে চলে যায়। জাজ নিশ্চিত হয় যে সে জাগতে পারবে না, তাই তো সে হাসি মুখে সেখান থেকে বের হয়ে যায়। আর তখন যাওয়ার সময় তার মেয়ে দেখতে পায় যে তার বাবার মতো কি একজন বের হলো। সিনিয়রও বলে এটা মনে হচ্ছে তোমার বাবা, কিন্তু সে বলে বাবা তো অসুস্থ না, কেন এখানে? ওদিকে সোহাকে দেখানো হয় সে মিস্টার সায়ের অফিসে এসে বলে তার কিছু কথা ছিল। এরপর সাকে বলে কি বলেছে মিনজুঙ্গুক তাকে। তখন সা বলে তুমি ওখানে বসো। সে তখন সোফায় বসলে মিনজুঙ্গুক রাতে তাকে কি বলেছে পুরো ঘটনাই বলে। এখন সোহা ভাবে যে তাকে কি রিকোয়েস্ট করবে এই ঘটনাটি যেন ঝ্যাংকে না জানানো হয়, কিন্তু সোহাকেই অবাক করে দিয়ে মিস্টার সা বলে তুমি কি এই ঘটনাটি বলেছ না, তুমি কি জানতে আগে থেকেই? তখন সে বলে সেই ফিশিং জোনে তাকে বলেছিল এই কথাটি যে তার বাবাই দায়ী। তখন বলে শোনো, যদি এটি ঝ্যাংকে না বলে থাকো তাহলে ঝ্যাংকে জানানোর দরকার নাই, কিছু বিষয় ঝ্যাংয়ের না জানাই ভালো, সে তোমাকে কেমনভাবে নিবে এটা জানার পরে। তখন সুহা সেখান থেকে উঠে চলে যায়। মিস্টার সা সুহার অদ্ভুত ব্যবহারে খুবই অবাক হয় যে ছেলেটাকে সে ভালোর জন্যই বলছো, অথচ কিছু না বলে চলে গেল। এরপরে মিস্টার সায়ের ফোন কল আসলে সেই কলেই সে ব্যস্ত হয়ে যায়, আর সোহা বাইরে গিয়ে রাগ করতে থাকে যে মিস্টার সা কেন এত কনসার্ন নেবে ঝ্যাংকে নিয়ে। সে রিকোয়েস্টই করেনি, অথচ আগ বাড়িয়ে সেই ঝ্যাংয়ের ভাবনা ভাবছে। মাথা থেকে চিন্তাটি তাড়ানোর জন্য সে সেই মোবাইলের লকেটটি নিয়ে খেলতে থাকে। আর ওইদিকে তখন ঝ্যাং মিস্টার সিন কেসটি নিয়ে পুরোপুরি রিবাটাল করছে, আর সেখানে জাজ হিসেবে ক্লার্ক কাজ করছে। দুজনায় যুক্তিতর্ক উপস্থাপন করা হলে জয় হয় মিস্টার সিনের। মিস্টার সিন উচ্ছ্বসিত হলে তখন
ঝ্যাং খুবই রাগ করে, বলে আপনি জিতে গেছেন, এখানে উচ্ছ্বসিত হওয়ার কি আছে, আমি তো হেরে গেছি কিন্তু আমাকে তো হারা হবে না, দালজংকে জিতাতে হলে আমাকে জিততে হবে। শিন তখন চিন্তিত হয়। সিন কাট করে মিস্টার সাকে দেখানো হয় সে একটি ডিনারে এসেছে তার বন্ধুর সাথে, যে ফোনে কথা বলছিল। এই ডিনারের ইনভাইটেশন দিয়েছে। সে ডিনার করে যেতে যেতে বলে, ভেবে দেখো যে আমাদের অফিসে জয়েন করবি কিনা, আমাদের অফিসটা কিন্তু অনেক বড়। সিন কাট করে সোহা আর ঝ্যাংকে দেখানো হয়। ঝ্যাং খুবই দুশ্চিন্তায় পড়েছে, কারণ মেয়ের ডিএনএ টেস্ট করা জরুরি এই কেসে জয়লাভের জন্য। কিন্তু সোহা তো তাকে নিষেধ করেছে যেন দোহিউনকে না বলে। দোহিউনকে না বললে ডিএনএ টেস্ট কিভাবে হবে? দোহিউনের বাবার কথা চিন্তা করেও আমার মনে হয় তাকে বলা উচিত। এদিকে দোহিউনের বাবাকে জেলখানায় দেখায় হঠাৎ করে ঘুম ভেঙে কাশতে থাকে, তারপর সে মেডিসিন নিয়ে নোট নিতে থাকে, মেয়ের কথা চিন্তা করে। আর ওইদিকে তখনই তার মেয়েকে দেখানো হয় রেস্টুরেন্টে খেতে এসেছে, যেখানে আগে থেকে ঝ্যাং কাচ্ছিল। তাকে হাসি খুশি সবার সঙ্গে এভাবে খেতে দেখে চিন্তা করতে থাকে এখন তো মহা বিপদ, কিভাবে সে লুকাবে কথাটি। আর তখন দহিউন তার কাছে এসে বলে, তোমাকে আজকে এরকম অন্যরকম লাগছে কেন? তুমি জানো নি যে আমি কিন্তু দালজংয়ের কেসের দায়িত্ব পেয়েছি সেকেন্ড অ্যাডভোকেট হিসেবে। জেনে ঝ্যাং বলে, এই কেস থেকে তুমি দূরে থাকো, এটাই তোমার জন্য ভালো হবে। সে তখন বলে, সবাই আমাকে কেন দূরে থাকতে বলছো? তুমি কি কিছু জানো নাকি? জানলে আমাকে বলো। ঝ্যাং উত্তর না দিয়ে তার অফিসে গিয়ে দেখে সেখানে মিস্টার শিন ঘুমাচ্ছে। আজকে সেই নতুন অ্যাটর্নির আসার কথা। তারা আগে থেকে গেস করতে থাকে নতুন অ্যাটর্নি কেমন। নতুন অ্যাটর্নি অনেক ট্যালেন্ট কিন্তু একটু মাথা মোটা আর পাগলাটে টাইপ। ঠিক সেই সময় জোরে দরজা খুলে সেখানে নতুন অ্যাটর্নি প্রবেশ করে তার টেবিলের উপরে এমন জোরে ফাইল রাখে আর হাত মিলায় ঝ্যাংয়ের সঙ্গে, বলে আপনি তো বেশ সুন্দরী। এরপরে সেই নতুন অ্যাটর্নি তার সকল বিল সব কিছু সাবমিট করতে থাকে ক্লার্ককে, আর বলে এগুলো সাবমিট করবেন, এই সব টাকা আমি খরচ করেছি ক্লায়েন্টদের পিছনে। তখন ক্লার্ক জানায় যে এসব কোনো টাকা পাওয়ার কোনো সুযোগ নেই। তারপরে মিস্টার শিনও এই বিষয়টি ক্লিয়ার করলে সে রাগ করে বলে, তাহলে আমি তো এই জবে থাকবো না, যেখানে আমি নিজের পকেট থেকে টাকা খরচ করে কেন কাজ করব, বলেই সে সেখান থেকে বের হয়ে চলে যায়। এই পোস্ট ছেড়ে দিয়ে চলে যাওয়া খুব ভালো হয় মিস্টার সায়ের জন্য, কারণ সা সেকেন্ড সিরিয়ালে ছিল, সুতরাং সে এখন এই অফিসটি পেয়ে যায়। সবাই তাকে স্বাগত জানায়। আর পুরনো অফিসে ফেরত আসতে পেরে সেও খুব ভালো বোধ করে। এসে ঝাংয়ের সঙ্গে হাত মিলায়, বলে আবারও একসঙ্গে কাজ করতে পারবো, ভাবতেই ভালো লাগছে। সিন কাট করে সুহাকে কোচিং এর সামনে দেখানো হয়। সানবিন এসে তাকে জড়িয়ে ধরলে এবার সুহা বলে যে তার জ্ঞান ফিরে এসেছে, সে সবকিছুই মনে করতে পারছে। আর চৈমিন তাকে তখন টান দেয়। আর চৈমিন বলে, আর অভিনয় করে কি হবে, তারা ভালো ছাত্রছাত্রীর অভিনয় করছিল। হ্যাঁ, তাদেরকে এনকারেজ করে একাডেমিতে ভর্তি হওয়ার। এতে সানমিন খুবই খুশি হয়। চৈমিন বরাবরই নেগেটিভলি ভাবতে থাকে সুহাকে নিয়ে, যেটা সুহা তার মাইন্ড রিড করে বুঝতে পারে। ব্যাংকের বুথ থেকে ঝ্যাং যখন টাকা তুলতে গিয়েছিল তখন মিস্টার কিমও সেখানে গিয়েছিল। মিস্টার কিম ফোনে কথা বলে মিস্টার সায়ের একটি ফার্মে না জয়েন করার ব্যাপারে, যেটি সে রেকমেন্ড করেছিল। ঝ্যাং সবই বুঝতে পারে। ওদিকে মিস্টার সা অফিস চেঞ্জ করে পুরনো অফিসে যাওয়ার সময় ফাইলপত্র নিয়ে আটকে যায়, লিফটের দরজা খুলতে পারে না। সব কাগজ পড়ে গেলে সেখানে ঝ্যাং এসে তাকে হেল্প করতে। ঝ্যাং জানতে চায় এত বড় ফার্মে সে কেন জয়েন করলো না। তখন সা জানায় যে তার মেন টার্গেটই ছিল ডিফেন্ডার হবে, আর সে পাবলিক অ্যাটর্নি হিসেবে অনেক হ্যাপি। এরপরে ঝ্যাং তাকে লাঞ্চে নিয়ে গেলে সে খুবই খুশি হয়। এরপর ঝ্যাং গেটে ঘুরতে ঘুরতে মিস্টার সায়ের সঙ্গে একটি কথা মনে করে যে মিস্টার সা বলেছে যে যখন কারো 1%ও উপকার হবে আপনি মনে করবেন, তখন সেই কাজটাই আপনার করা উচিত। এটা ভেবে সে ভাবে যে দোহিউনের 1% হলেও এখানে উপকার হবে। মিস্টার সেনের কাছে এসে বলে, কেসটি মনে করুন সলভই হয়ে গেছে, আমি দায়িত্ব নিলাম তার মেয়েকে খুঁজে বের করার। বাসায় ফিরতে ফিরতেও সে সুহাকে জানায় যে সে এটি জানাতে চাচ্ছে দোহিউনকে। আর সুহা হাত না ধরতে চাইলেও সে জোর করে সুহার হাত ধরে, বলে আর জগৎকে না জানিয়ে কি হবে, কে কি বললো তাতে আর আমি ভয় পাই না। সুহা তখন তাকে কিস করতে যায় আর সে মুখ সরিয়ে নেয়, বলে নো এখন নয়। আর সুহা তাকে তখন জড়িয়ে ধরে, বলে তুমি তো বলেছো যে যাই বলুক আমরা আর কারো পরোয়া করি না। এরপরে পরদিন সকালে সে নিজে নিজে প্রিপারেশন নিচ্ছে আয়নার সামনে, আর কথা বলছে কিভাবে দোহিউনকে বলবে। সেখানে সুহা এসে বলে, তুমি কি অনেক টেনশনে আসো, তুমি কিন্তু স্কার্টের সঙ্গে বাসার ড্রেস পরে আসো। দৌড়ে গিয়ে ঝ্যাং তখন ড্রেস চেঞ্জ করে বের হয়ে আসে। আর প্রথমেই দেখা করতে যায় সে দোহিউনের বাবার সাথে। দোহিউনের বাবা তখন গাড়ি থেকে নামতেই সে বলে, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। তারপর বলে, আপনার সকল লোকদেরকে যেতে বলুন, কথাটি খুবই প্রাইভেট। মিস্টার শিউ সবাইকে চলে যেতে বললে তখন তাকে কথা বলতে থাকে ঝ্যাং, বলে আপনাকে একটি সুযোগ দিলাম ক্ষমা চাওয়ার জন্য, না হলে আমাকে যদি বলেন যে আমি আপনাকে সুযোগ দিইনি, সেই সুযোগটি হচ্ছে আপনি যদি ভালো চান তাহলে দালজংয়ের কাছে ক্ষমা চেয়ে নিন, না হলে আইন অনুযায়ী আপনার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার দরকার আমি সেটাই নিব। তখন জাজ বলে, দালজংয়ের সঙ্গে আমার কি সম্পর্ক, আমি আমার বিচারিক দায়িত্ব পালন করেছি আর আমি কোনো ভুল করিনি। ঠিক তখনই ঝ্যাং 10 বছর আগে জাজ তাকে যেভাবে কথা বলেছিল আজকে সে তাকে জাজকে সেই কথাগুলো ফেরত দেয়, যে যদি দোষ স্বীকার করেন তাহলে আমি আপনাকে ক্ষমা করে দেব, আর যদি দোষ স্বীকার না করেন তাহলে ক্ষমা নয়, বরঞ্চ এই অনুযায়ী যে শাস্তি হওয়া উচিত আপনার সেটাই হবে।
ঝ্যাং বুঝতে পেরেছিল মিস্টার সিও কিছুতেই রাজি হবে না ক্ষমা চাইতে, তাই সে তার পরবর্তী স্টেপের জন্য প্রস্তুত। আর যখন সে সেখান থেকে চলে যাচ্ছিল তখনই সুহা এসে তার হাত ধরে। ঝ্যাং এর এই হাতটিরই দরকার ছিল, কারণ তার এখন বেশি প্রিপারেশন নিতে হবে, এখন তো দোহিউনকে বলতে হবে। ওইদিকে দোহিউন অফিসে বসে সিনিয়রদের সঙ্গে যখন কথা বলতেছিল কেসটি নিয়ে, ঠিক তখনই তাদের রিসেপশনিস্ট এসে বলে যে তার সঙ্গে কথা বলতে এসেছে অ্যাটর্নি ঝ্যাং। এতে দোহিউন খুবই অবাক হয়ে যায়, কারণ ঝ্যাং কখনোই তার অফিসে এসে দেখা করেনি। ঝ্যাংকে দোহিউনের অফিসে পাঠিয়ে দিয়ে একা একা হাঁটতে থাকে সুহা নিচে। মার্কেট প্লেসে ঢুকে সে সবার মনের কথা শুনতে থাকে আর ভাবতে থাকে এই দুনিয়াটা না কতটাই ফাঁকিবাজদের ভরা, আর সবাই কত অসৎ। এক একজন জিনিস বিক্রি করছে অসৎ কথা বলে। দুই বান্ধবী যাচ্ছে, তারাও তাদের মধ্যে সম্পর্ক ভালো নেই, মনে মনে বলছে। আর শুনতে ভালো লাগে না সুহা, সে তখন আবারও হেডফোন পরে নাই। ওদিকে দোহিউনকে ঝ্যাং জানায় যে আমাদের কাছে শক্ত কোনো প্রুফই নেই দালজংকে নিরপরাধ প্রমাণ করার, একটি এক্সেপশন ব্যতীত। তখন দোহিউন জানতে চায় সেটি কি এক্সেপশন। সে জানায় যে একমাত্র তার মেয়েকে খুঁজে বের করে তার ডিএনএ টেস্ট করলেই আমরা তাদের বিয়ে প্রুফ করতে পারবো, আর বিয়ে প্রুফ করতে পারলে সেই মেয়ে যে মিথ্যা কথা বলেছে সেটা প্রুফ হবে। ওদিকে সুহাকে দেখানো হয় সে তার লকেটটি খুলে এই প্রথম তার মা বাবা এবং তার ছোটবেলার ছবিটি বের করে আর বলে, মা আর বাবা, আমি যাকে পছন্দ করেছি লাইফের চাইতেও বেশি, আজ তার কঠিন পরীক্ষা। ওদিকে দোহিউন ঝ্যাংকে বলে, আমি তো জানতাম প্রসিকিউশন জয়লাভ করবে, তুমি কেন এই কেসের মধ্যে আসলে? তখন ঝ্যাং জানায় যে আমার সেই মেয়ের ডিএনএ পরীক্ষা করানো দরকার। দোহিউন বলে, সেটা আমাকে বলছো কেন? ঝ্যাং বলে, কারণ এখানে তুমি আমাকে হেল্প করতে পারো। দোহিউন বলে, কিভাবে? ঝ্যাং বলে, কারণ দালজংয়ের মেয়ে তুমি। ঝ্যাং বলে, আমাকে মাফ করে দিও, এই সত্যি কথাটি তোমাকে না বলে পারছিলাম না। আর তোমার ডিএনএ পরীক্ষা ছাড়া দালজংকেও আমরা বাঁচাতে পারবো না। 26 বছর ধরে সে জেলখানায় আছে। এখানে দোহিউন খুবই অবাক হয়ে যায় তার কথা শুনে এবং শুধু বলে, তুমি চুপ থাকে, ওগুলো কি বলছো? আর এখানে এই পর্বটি শেষ করে ফেলা হয়। এপিসোড 15-এর শুরুতেই ঝ্যাংয়েসং কথা বলছে দোহিউনের সাথে। দোহিউন উঠে চলে যেতে চাইলে সে তাকে আটকিয়ে বলে, তুমি তোমার বাবার মতোই, আমি তোমাকে কিন্তু বলেছিলাম তার কেস থেকে সরে যাও। যদি তোমার এটি মনে থাকে তাহলে তুমি বুঝবে তোমার ভালোর জন্যই চেয়েছিলাম। সিন চলে যায় সুহা আর ঝ্যাংয়ের কাছে। ঝ্যাং একা একাই বকর বকর করছিল আর সুহা বরফ পানি রেডি করছিল। তারপর বরফ পানি গালে লাগিয়ে বলে, এত জোরে থাপ্পড় মেরেছে, নেক্সট টাইম আমি তোমার সাথে থাকবো। এরপরে ঝ্যাং জিজ্ঞেস করে, আচ্ছা আমি তো তার বাবার কথাই বলেছি, তোমার মায়ের কথা জিজ্ঞেস করা কি অনেক রুড হবে? তুমি কিন্তু কখনোই তোমার মায়ের কথা বলো না। তখন সে বলে, হ্যাঁ, তার মায়ের কথা জিজ্ঞেস করা রুড হবে। এরপরে রাস্তায় পুলিশদেরকে দেখানো হয় তারা গাড়ির ভিতরে তখন অপেক্ষা করছিল মিন জং-গুকের জন্য। আর মিন জং-গুক দেখা দিচ্ছে না দেখে দুই পুলিশই তাকে অনেক বকাঝকা করে। এদিকে সিন কাট করে মিন জং-গুককে দেখানো হয় একটি ভাঙা বিল্ডিং এ সে খাম রেডি করছে, অর্থাৎ পেপারের কিছু নিউজ রেডি করছে পোস্ট করার জন্য। সিন কাট করে দেখানো হয় দোহিউনকে বাগানে পানি দিচ্ছে, আর পানি দিতে দিতেই তার মনে পড়ে স্যাংয়ের কথা। এরপর তার বাবার তার সাথে ছোটবেলা থেকে শুরু করে এখন পর্যন্ত দালজংয়ের কেস নিয়ে সকল ব্যবহার মনে পড়ে। তারপর সে বাবার সাথে চা খেতে খেতে জিজ্ঞেস করে, জানো বাবা, আজকে হেসাং আমাকে বলেছে আমি কি তোমার মেয়ে নই, আর আমি নাকি দালজংয়ের মেয়ে, সে আমাকে ডিএনএ টেস্ট করতে বলেছে। তার বাবা অনেক ভয় আর টেনশন নিয়ে বলে, তুমি রাজি হওনি তো ডিএনএ টেস্ট করতে? দোহিউন বলে, আমি তোমার কাছে অন্যরকম উত্তর আশা করেছিলাম। তারপর কাঁদতে কাঁদতে সেখান থেকে উঠে চলে যায়। দোহিউনের বাবা সেখানে স্পিচলেস হয়ে বসে থাকে কিছুক্ষণ। দোহিউনকে দেখানো হয় সে যে বাবা হঠাৎ করে কেন এমন অন্যরকম জবাব দিল। তার মা কিছুই বুঝতে পারে না তার কথার বা কান্নার, তাকে সান্ত্বনা দিতে থাকে। এদিকে সুহা আর ঝ্যাংকে দেখানো হয় সুহার ফ্ল্যাট থেকে বের হয়ে তারা কোর্টে যাচ্ছিল। ঝ্যাং সুহাকে বলছিল যে কি হয়েছে, কেন দোহিউন রাজি হচ্ছিল না। সুহা ততক্ষণে লেটার বক্স থেকে কিছু লেটার বের করলে দুজন মিলে বের হতে হতে সুহা বলে যে তোমার আরেকটু ধৈর্য ধরা উচিত। কিন্তু ততক্ষণে ঝ্যাং অনেকটা এগিয়ে গিয়েছে, কারণ সুহা একটি খাম খুলে দেখে তার মায়ের হার্ট ট্রান্সপ্লান্টের সেই রিপোর্টটি পাঠানো হয়েছে যেটি ইললিগাল ছিল, এবং সেখানে ডক্টরের নাম সহ তার বাবার নাম সহ সব উল্লেখ করা হয়েছে। সুহা পিছনে পড়লে ঝ্যাং বলে, কি হয়েছে তোমার? সুহা তাড়াতাড়ি ব্যাগে খামগুলো ঢুকিয়ে ঝ্যাংকে উত্তর দেয়, কোনো কিছুই না, কিছু অর্ডিনারি কাগজপত্র ছিল। সুহার ফ্ল্যাট থেকে বের হতেই সুহা খেয়াল করে দুজন ইন্সপেক্টর তখনও তাদেরকে পাহারা দিচ্ছিল গাড়িতে বসে। তারপরে সে ঝ্যাংয়ের হাত ধরে হাঁটতে থাকে কোর্টের দিকে। সিন চলে যায় কোর্ট রুমে। তখন ঝ্যাং, মিস্টার সা আর মিস্টার সিন বসে পরামর্শ করছিল এই কেসটি নিয়ে কি করা যায়। সেখানে মিস্টার সা বলে, তুমি কি কথা বলতে পেরেছো তার মেয়ের সাথে? তখন ঝ্যাং জানায় তার মেয়ে তার বাবার মতোই অনেক জেদি হয়েছে, সে কিছুতেই আমার কথা বিশ্বাস করেনি আর ডিএনএ টেস্ট করতেও রাজি হয়নি, তাই তো সবাই শুনে মন খারাপ করে। ক্লার্ক এসে তখন ঝ্যাং আর মিস্টার সাকে দুইটি নাম ধরিয়ে দেয় আর মিস্টার সিনকেও। মিস্টার সা তখন তার চিঠি খুলে দেখতে পায় সেই পেপার কার্ড আর বুঝতে পারে যে এটি পাঠিয়েছে সেই মিন জং-গুক। আর তখন চিঠির খাম খুলে ফেলে ঝ্যাংও, এভাবে যে ভুল করে তার কাছে কোনো পেপার কাটের নিউজ চলে এসেছে, তাই সে সেটি পাশে রেখে দেয়। কিন্তু এদিকে যখন ঝ্যাং মিস্টার সিনের সঙ্গে কথা বলতে ব্যস্ত হয়ে যায়
মিস্টার ছা তখন ঝ্যাংয়ের পেপার কার্ডটিও নিজের কাছেও নিয়ে নেয় যাতে ঝ্যাং আর দেখতে না পারে। তারপরে কৌশলে বলে যে তার একটু বাইরে কাজ আছে বলে সে উঠে চলে যায়। বাইরে গিয়ে অপেক্ষারত পুলিশের কাছে খামটি হাতে ধরিয়ে দেয়, বলে এটি মিন জংগুক পাঠিয়েছে, যে পোস্ট অফিস থেকে পাঠিয়েছে, যদি সেখানকার ক্যামেরা চেক করো তাহলেই বুঝতে পারবে। অফিসার জানায় রিটার্ন অ্যাড্রেস নেই, কিভাবে করব। কিন্তু তখন ঝ্যাং তাকে এমনভাবে আবদার করতে থাকে তো পুলিশ অফিসার আর না করতে পারে না। সিন কাট করে তখন ঝ্যাং আর সুহাকে দেখানো হয়। হঠাৎ করে ঝ্যাংয়ের মনে পড়ে আজকে রেজাল্ট হওয়ার কথা ছিল, তাই সে সুহাকে জিজ্ঞেস করে রেজাল্টের কথা। সুহা তখন তাকে জানায় সে 98% মার্কস পেয়েছে। কথা শুনে ঝ্যাং তো খুবই অবাক হয়ে যায়। সে বলে যে আমার তো জেড এক্সামে অনেক কম মার্কস ছিল, আমাদের সময় কিন্তু জেড এক্সামটি অনেক কঠিন হতো, যেটা এখন নয়। সোহা তখন ঝ্যাংয়ের জেড এক্সামের নাম্বার জানতে চাইলে ঝ্যাং বলে আমি যথেষ্ট ভালো নাম্বার পেয়েছিলাম, স্ট্যান্ডার্ড গ্রেড। দোহিউনের ব্যাপারে কথা বলতেই সোহা ঝ্যাংকে একটু সময় দিতে বলে দোহিউনকে। ঝ্যাং অফিসে চলে গেলে সোহা যখন ক্লাসের উদ্দেশ্যে যাবে ঠিক তখনই পথে তার দোহিউনের সঙ্গে দেখা হয়েছে। বলে তুমি কোথায় যাচ্ছ, আর তার চোখটি পড়তে থাকে। আর দোহিউন বলে আমার পথ ছেড়ে দাও, আমি ঝ্যাংয়ের সঙ্গে দেখা করতে চাচ্ছি। এতে তখন সোহার সন্দেহ হয়, তখন সেও দোহিউনের পিছে পিছে যেতে থাকে ঝ্যাংয়ের অফিসের দিকে। ওদিকে ঝ্যাং আজকে তার সকল শুনানির কোডগুলো দেখে নিচ্ছিল বোর্ডে, আর ঠিক তখনই সেখানে দোহিউন আসে। এতে ক্লার্ক সহ সবাই অবাক হয়ে যায়। দোহিউন বলে তোমার সাথে আমি একা কথা বলতে চাই, কোনো প্রাইভেট রুম আছে? তাকে দেখেই তো ঝ্যাং দুই গালে হাত দিয়ে দেয় যে আবার চল মারবে কিনা। ঝ্যাং তখন খুবই রিল্যাক্টেন্টলি তাকে একটি প্রাইভেট রুমের মধ্যে নিয়ে যায়। ক্লার্ক সেখানে তাদের কথা শুনতে চাইলে মিস্টার শিন বাধা দেয়। এখানে তো সোহাও দাঁড়িয়ে আছে। তখন সোহা বলে আসলে তারা যা বলবে তা আমি জানি। ক্লার্ককে সেই রুম থেকে বের করে নিয়ে যায়। দোহিউন ঝ্যাংকে এরকম ভুয়া কথা ছড়াতে নিষেধ করে, আর বলে তুমি এগুলো কার সাথে জেনেছ। তখন ঝ্যাং বলে যে যেভাবেই হোক সে জানতে পেরেছে এবং এই জন্যই তাকে কেস থেকে দূরে থাকতে বলেছে, যার কারণে তার বাবাও তাকে কেস থেকে দূরে থাকতে বলেছে। কিন্তু দোহিউন তার কোনো কথাই বিশ্বাস করে না। তারপর ঝ্যাং তাকে সবকিছু খুলে বলে কিভাবে তার মা জাজের সঙ্গে বিচারের পরেই দেখা করেছিল এবং তার মায়ের কথা মেনে নিয়েই চুপচাপ ছিল জাজ। আর 26 বছর তার আসল বাবা দালজং জেলখানায় ছিল, আর এর উপহার স্বরূপই তার মা তাকে দিয়েছে দত্তক হিসেবে। কত কথার পালক গজাবে, তাই তো এইবার রেগে গিয়ে দোহিউন দাঁড়িয়ে পড়ে, বলে আমি তোমার কাছে এগুলো শুনতে আসিনি, তুমি কান খুলে শুনে নাও। আমি এখানে এসেছিলাম আমার বাবাকে নিরপরাধ করার জন্য। জ্যাং বলে দালজংই তোমার বাবা, আর সে হয়তোবা বেশি দিন বাঁচবে না, তুমি কি তারপরও তোমার আপন বাবার প্রতি একটু সিম্প্যাথেটিক হবে না? তখন সুহাকে দেখানো হয় জ্বরের শব্দে রুমের মধ্যে চলে এসেছে, আর সেখানে ঝ্যাং কাঁদছিল। দোহিউনকে সে চিৎকার চেঁচামেচি করে বকা দিতে থাকলে দোহিউনের চোখ দেখে থেমে যায়। দোহিউন আসলে তখন তার বাবার কাছে রিকোয়েস্ট করছিল যে বাবা প্লিজ এটি যেন সত্যি না হয়, আমি যা শুনলাম আজকে এটা যেন কখনোই সত্যি না হয়। দোহিউনের মধ্যে এই অন্তর্দ্বন্দ্ব দেখে সুহা অবাক হয়ে যায়, কারণ সেম দ্বন্দ্বে সে ভুগছিল। সেও বলেছিল বাবা এটি যেন কখনোই সত্যি না হয়, আমার মায়ের জন্য যেন তুমি না মেরে ফেলো তার ওয়াইফকে, আর তুমি যেন এটা শুরু না করো। দোহিউনের অন্তর্কান্না শুনে সে তার হাত ছেড়ে দিলে দোহিউন তখন সেখান থেকে চলে যায়। ঝ্যাং তার পিছু পিছু যেতে চাইলে সে ঝ্যাংকে আটকায়। এতে তো ঝ্যাং খুবই রেগে যায় যে তুমি দোহিউনের পক্ষে কেন নিচ্ছ, আমাকে তার সঙ্গে কথা বলতে দাও। কিন্তু সে ঝ্যাংকে বলে প্লিজ তাকে একটু সময় দাও। এতে ঝ্যাং সোহার উপরে অনেক রেগে যায়, বলে এটি হতে পারে না, তুমি সকালেও তার পক্ষে কথা বলেছ, এখনো তুমি তার পক্ষে নিয়েছ। তখন সোহা বলে প্লিজ ওকে একটু সময় দাও, যেও না প্লিজ। এত কম সময়ের মধ্যে এটাই অ্যাকসেপ্ট করতে পারছে না দালজং ওর বাবা, আর এতদিন ধরে যাকে বাবা বলে বিশ্বাস করেছে তাকে অবিশ্বাস করা একদিনই ওর পক্ষে কঠিন। সুতরাং তাকে যদি একটু সময় দাও সে কিন্তু এটি বুঝতে পারবে। আমি তার পক্ষ নিইনি, বরঞ্চ আমি তোমার কথা বলছি যে তুমি তোমার সামনে আছে তার দিকে চোখ খুলে তাকাও প্লিজ। আর ওইদিকে তখন দোহিউনকে দেখানো হয় সে তখন ঝ্যাংকে বকাঝকা করছিল আইনি শয়তান বলে। আর হঠাৎ করে তার মনে পড়ে সেও যখন দালজংয়ের সাক্ষ্য নিতে গিয়েছিল জেলখানায়, তখন দালজংকে বলেছিল 20 বছর আগে তুমি যে ডটারকে হারিয়ে ফেলেছ সেই ডটারের সঙ্গে যদি তুমি সম্পর্ক রাখতে চাও আর তাকে খুঁজে পেতে চাও তাহলে তুমি আমার সাক্ষী হিসেবে কাজ করো। এবং দালজংয়ের কথাগুলো ভেবে সেখানে সেই অঝরে কাঁদতে থাকে। তারপরে সিন কাট করে দেখানো হয় সুহা আর ঝ্যাং পৌঁছে গেছে। অনেক রাগ করে তখন ঝ্যাং একা একাই রুমে ঢুকে দরজা লক করে দেয়, আর বলে চোখাচোখি দেখে আর কোনো কথা হবে না। সুহা তাকে দরজায় নক করে আর ডাক থাকে, বলে প্লিজ বের হয়ে এসো, তুমি কি রাত্রে ডিনারও করবে না? সে জানায় সে ডিনারও করতে চায় না তার সাথে, সে অনেক রেগে গেছে। সোহা তাকে বাইরে আসতে বলে যে প্লিজ বাইরে এসে কথা বলো আমার সাথে। ঝ্যাং বলে আগে মেনে নাও আমি সবার থেকে আলাদা। তখন সে বলে যে তুমি তো সবার থেকে আলাদা, এটা সবসময় মানি, আর তাই তো আমি তোমাকে ছেড়ে কখনোই যাব না। এর আগেও তো তুমি আমাকে অনেক বকাঝকা করেছো, আমি কি তোমাকে ছেড়ে গিয়েছি?
এদিকে ঝ্যাং চেঞ্জ করতে করতে তার সাথে কথা বলতে থাকে। কিছুক্ষণ পরে দরজা খুলে দেখে সেখানে সুহা নেই। ওদিকে সুহা তার রুমে বসে চিন্তা করতেছিল যে তাকে যখন মিন জুংগুক সেই ফিশিং সেন্টারের কাছে বলেছিল যে তার বাবাই এই সব কিছুর জন্য দায়ী, তার বাবা তার ওয়াইফকে মেরে ফেলে এই ঘটনার সূত্রপাত করেছে, সে তার বাবাকে মেরে ঘটনা শুরু করেনি, সুতরাং তার বাবাই হচ্ছে মেন ক্রিমিনাল। আর এই কথা যখন সারা পৃথিবী জানবে আর তোমার অ্যাটর্নিও জানবে, তখন কি সে তোমাকে এত ভালোবাসবে? সুহার মনে পড়ে কিছুক্ষণ আগেও ঝ্যাং বলেছে যে আমি খুবই সত্য বলা পছন্দ করি, আর ঝ্যাং তো খুবই সেন্সিটিভ, সে যখন জানবে তখন এটি নিয়ে সে কী করবে আর ভাবতে পারে না সে। এদিকে সোহাকে দেখানো হয় সকালবেলায় লেটার বক্স খুলে সেই অদ্ভুত খামটি বের করে চিঠিটি পড়তে থাকে, দেখে একই রকম। তারপরে আবারও দেখে সেই পেপার কাট। এই হসপিটালে গিয়ে খোঁজ দেবে কেনই এই নিউজ তাকে বারবার পাঠাচ্ছে। সুহা সেটি তাড়াতাড়ি ব্যাগে রেখে ঝ্যাংকে দেখে সে তো হেলমেটের মতো করে লাগিয়ে নিয়ে এসেছে। সে তো বলে তুমি এটা কি লাগিয়েছো? ঝ্যাং বলে আমি তোমার দিকে আর তাকাবো না, না তাকিয়ে কথা বলতে হবে তোমাকেও। কোর্টে নেমেও সেই অবাক দৃশ্য। সা দূর থেকে তাদেরকে দেখে দৌড়িয়ে সেখানে চলে আসে। মিস্টার ছা তখন সুহাকে নিয়ে সেখান থেকে আড়ালে নিয়ে জানায় যে মিন জুংগুক কোন পোস্ট অফিস থেকে তাদেরকে চিঠি পাঠাচ্ছে। তারপরে মিস্টার সা বলে যে সেও ঝ্যাংকে দেখতে দেয়নি, ঝ্যাং দেখেছিল বটে কিন্তু বুঝতে পারেনি, বলেছে এটি কিসের পেপার কাট, ভুল করে আমার কাছে এসেছে। ঝ্যাং লেটারটির কোনো অর্থ বুঝতে পারেনি জেনে সুহা খুবই রিলিফ ফিল করে। এরপর ছাকে জিজ্ঞেস করে আপনিও তো ঝ্যাংকে পছন্দ করতেন, তাহলে কেন আপনি আমাকে সাহায্য করছেন? বলে যে ঝ্যাং আমাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে তোমাকে বেছে নিয়েছে, আমি চাই যে সে সুখে থাকুক, সে কাকে পছন্দ করলো বা তোমাকে রাইভালি ভাবার আমার কোনো মানেই হয় না। ঝ্যাং যখন কোর্টের বারান্দা দিয়ে যাচ্ছিল তখন দো হিউনের সঙ্গে তার দেখা, সে গালে হাত দিয়ে থাকে। দো হিউন তাকে বলে ঠিক আছে আমি ডিএনএ টেস্ট করব। এরপরে দো হিউনের মুখের লালা সংরক্ষণ করা হয়। ওদিকে মিস্টার শিন জেলখানায় দালজংয়ের সঙ্গে দেখা করতে গেলে দালজং জানতে চায় যে তার মেয়েও তাকে দেখার জন্য উদগ্রীব হয়ে আছে কিনা, কিন্তু তার হাত ধরে তখন তাকে অ্যাডভোকেট শিন জানায় যে না আসলে তার মেয়ে মেনে নিতে পারছে না যে তার বাবা অন্য কেউ, একটু সময় লাগবে। তখন দালজং বলে ঠিকই তো, আমি তো তার কথা ভাবিনি, তাকে তো মন থেকে আমাকে মেনে নিতে হবে ঠিক না। সুহা ঝ্যাংয়ের পুরানো বাসায় গিয়ে লেটার বক্স চেক করে দেখে সেখানেও সেই চিঠিটি চলে এসেছে। সিন কাট করে তখন মিস্টার সাকে দেখানো হয় সেই পেপার কার্ডটি নিয়ে আদ্যপান্ত পড়ছে এবং হসপিটাল সম্পর্কে জানার চেষ্টা করছে। ঠিক একই কাজই সোহাও তার বাসায় বসে করছে। ওদিকে দোহিউন যখন অফিসে বসা আছে তখন তার কাছে ফোন আসে, সে ফোন রিসিভ করলে হসপিটাল থেকে ফোন করা হয়েছে যার তার ডিএনএ টেস্টের রিপোর্ট চলে এসেছে। সে রেজাল্ট জানতে চাইলে তাকে রেজাল্ট জানানো হয়। রেজাল্ট শুনে চোখে তার পানি ছলছল করছিল, কিন্তু সে পানি আটকে কোনো মতে কাজ করতেছিল কম্পিউটারে। জাজ সেও সেখানে আসলে সে দৌড় মেরে জাজকে গিয়ে বলে আপনার সঙ্গে একটু একা কথা ছিল, তো আপনার মেয়ে ওইদিকে ডিএনএ টেস্ট দিয়ে দিয়েছে এবং আমরা রেজাল্টও পেয়ে যাব। দহিমন আপনাকে ঘৃণাও করতে পারছে না, আপনি এত খারাপ। তারপরও দহিমন বলেছে যে আপনার যেন কোনো অসম্মান না হয়। সকালে মিস্টার সাকে দেখানো হয় সে হাসপাতালে চলে গিয়ে খোঁজ করছে সেই যে পেপার কাটিং এর ডক্টর তার নাম ধরে। এদিকে তখন একজন সিনিয়র ডক্টর এসে বলে যে উনি তো 10 বছর আগে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন ফুল ফ্যামিলি সহ। মিস্টার সাই খবর নিয়ে বের হওয়ার সময় দেখেন হসপিটালে সুহাও প্রবেশ করছে। তখন সুহাও বলে সেও আর্টিকেল দেখে ঠিক খোঁজ করে এখানে এসেছে। তারপরে দুজন মিলে বাইরে বসে কথা বলতে থাকে। মিস্টার সা তাকে জানায় যে ডক্টর তার ফুল ফ্যামিলি সহ মারা গেছে। সুহা বলে এটি মারা গেছে নাকি হত্যা, বলে তাও হতে পারে, মিন জুংগুক হয়তোবা তার ফুল ফ্যামিলিকেই হত্যা করেছে। সুহা এসে বলে যে আমার হেল্প লাগবে কিনা, আজকে আমার দুপুর পর্যন্ত ক্লাস। ঝ্যাং বলে তুমি আসতে পারলে তো খুবই ভালো হবে, কিন্তু আমি এখন চাই না আর তোমার চোখের উপর নির্ভর করতে, যত বড়ই হোক আমি একজন অ্যাটর্নি, আমার নিজের উপর আত্মবিশ্বাস থাকা উচিত। সবাই যখন কোর্টে প্রবেশ করছিল তখন লাইভ ক্যামেরা তাদেরকে একেবারে ঘেরাও করে ধরে, কারণ 26 বছর আগের কেস নতুন করে আবার রিওপেন হচ্ছে, অর্থাৎ যিনি অলরেডি জেল খেটেছেন তিনি আবারও আর একটি খুনের আসামি হয়েছেন, আর তাই তো সকলেরই ভিড় লেগে থাকে। কোর্ট শুরু হলে একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে এটি শো করে দোহিউন দেখায় যে কিভাবে আসামি খুন করেছিল 26 বছর আগে, আবারও সারা পেয়ে একদিনের জন্য ওই দিনের মাথায় সে অ্যাটেম্প টু মার্ডার করে এবং তার বিরুদ্ধে অ্যাটেম্প টু মার্ডারের চার্জ নিয়ে আসে। এরপরে জাজ জিজ্ঞেস করে দালজংকে, তাকে জিজ্ঞেস করলে যে সে বুঝতে পারছে কিনা সে কি করেছে, তখন দালজং বলে যে সে বুঝতে পারছে যে সে একজনকে খুন করার চেষ্টা করেছে, তবে সে ইনোসেন্ট। তোর আগের পুরো ঘটনা খুলে বলে যে খুনের জন্য সে অলরেডি সাজাপ্রাপ্ত হয়েছে সেই মানুষকে সে হঠাৎ করে দেখে ভূত মনে করেছে, তাই তার কাছে মনে হয়েছে যে সে কোনো মানুষকে মারেনি, ভূতকে আঘাত করেছে। মিস্টার শিন দালজনকে নিরাপরাধ ঘোষণা করে এবং বলে এটি একটি ডবল জিওপার্ডি কেস, অর্থাৎ এই কেসের অলরেডি
তার শাস্তি হয়েই গিয়েছিল, সুতরাং পুনরায় তার আর শাস্তি হতে পারে না, সুতরাং তাকে নিরপরাধ ঘোষণা করা হোক। ঝ্যাং উঠে আসে এবং বলে যে দাঁড়া খাড়া চোলা, তোকে আমি আজকে বুঝাবো। এরপর সে দেখাতে থাকে, বলে এটি হচ্ছে দালজংয়ের মেয়ের ডিএনএ রিপোর্ট। ধরে নিই দালজংয়ের মেয়ের নাম শিমচং। শিমচং এই ডিএনএ টেস্ট করার দেখুন 99.9% সিমিলারিটি রয়েছে। আর এটি কিন্তু ফরিয়াদি অর্থাৎ যে এখন বেডে কমায় আছে তার সঙ্গেও ম্যাচ করেছে। এই তার ওয়াইফ ছিল যাকে খুন করার জন্য সে 26 বছর অলরেডি জেলে ছিল। প্রসিকিউটর তখন দাবি করে রিট্রায়ালের জন্য। ট্রায়াল করার মতো সময় আমার ক্লায়েন্টের হাতে নেই। ক্লায়েন্টের ব্রেন টিউমার থাকার কারণে 3 মাসের মতো আর তার হাতে সময় আছে। জাজ তখন প্রসিকিউশনকে ফাইনাল কোশ্চেন করার পারমিশন দিয়ে দিলে দহিয়ন আসে প্রশ্ন করার জন্য। প্রথমেই জিজ্ঞেস করে ওয়াইফকে আঘাত করেছে কিনা, তখন সে জানায় আঘাত করেছে। খুন করতে চেয়েছিল কিনা, সে বলে খুন করতে চায়নি। ডিফেন্স লয়ার হাত তুলে দাবি করে ভিকটিম এখনো বেঁচে আছে। দহিয়ন আর কোনো কোশ্চেন না করে চলে যায়। সবাই তো অবাক হয়ে যায়, মাত্র 2টো কোশ্চেন। দহিয়ানের ওখানে লিস্টে ছিল 12টা কোশ্চেনের। সোহা তখন দালজংয়ের একটু নড়াচড়া দেখে দালজংয়ের মন রিড করতে থাকে। মিস্টার শিন বলে দালজংকে যে তুমি কি তোমার ওয়াইফকে মারতে চেয়েছো? তখন সে বলে ঘোস্টকে মেরে ফেলতে চেয়েছিল, কারণ 26 বছর আগে এই ঘোস্ট মরে গেছে, তাই তাকে দেখে তার ঘোস্টে মনে হয়েছে। তারপর সে বলে যে আপনি কি এই কাঁচের টুকরোতে তাকে মারতে চেয়েছেন? এত টুকরো দিয়ে কি মারা যাবে? তখন সে বলে এটি ছোট না বড় সে দেখেনি, হাতের কাছে যা পেয়েছে তাই দিয়েই আঘাত করেছে। তখন শিন বলে যে তাহলে তার মোটিভ আসলে খুন করার ছিল না, সে ভূত দেখেছে তাকে কিছু করবে এটাই। এরপর কোর্ট আধা ঘন্টার জন্য মুলতবি রাখা হয়। ওইদিকে সুহা বারান্দায় দাঁড়িয়ে দেখতে পায় যে টয়লেটে যাচ্ছে তখন দহিয়ন। ঝ্যাং এসে বলে তুমি কি জুরিদের মাইন্ড রিড করেছো, তাদের কি রায়? তখন সে বলে জুরিদের থেকেও সবচাইতে বড় কথা হচ্ছে দালজং তার মেয়ের ব্যাপারে সব জানে। ওয়াশরুমে হাত ধুতে ধুতে দহিয়ন মনে করে সে তার বাবার কাছে আসলে দেখা করতে গিয়েছিল আগের দিন। সেখানে গিয়ে দহিয়ন বলেছিল আমার বাবা আমার কাছে কখনোই মাপ চাইবেন না, আমি মিস্টার সিও জাজের কন্যা। কথা শেষ করে চলে আসার সময় দালজং বলেছিল নয়তো তুমি আমার মেয়ে গায়ন। তখন দহিয়ন জানায় যে না, আমি আপনার মেয়ে নই, আমি জাজের মেয়ে দহিয়ন আর আপনার প্রসিকিউটর। এটি বলে দহিয়ন কাঁদতে কাঁদতে বের হয়ে এসেছিল আর এখনো মনে করে কথাটি সে টয়লেটে কাঁদতে থাকে। এখানে ঝ্যাং চলে এসে তাকে ওইভাবে কাঁদতে দেখে জিজ্ঞেস করে কি হয়েছে তার। সে শুধু ঝ্যাংকে বলে তুমি আমার বাবাকে বাঁচাও প্লিজ। আর এইখানেই এই নাটকের পর্বটি শেষ করে ফেলা হয়। এপিসোড 16-এর শুরুতেই দেখা যায় কান্নার দমক একটু থেমে গিয়েছে দহিয়নের, আর তার পাশেই দাঁড়িয়ে রয়েছে ঝ্যাং। আর ঝ্যাংকে খুঁজতে খুঁজতে তখন অ্যাডভোকেট শিন আসলে সেও বসে পড়ে সেখানে। মিস্টার শিনকে ঝ্যাং চোখ ইশারায় চলে যেতে বলতে থাকে, কিন্তু মিস্টার শিন আসলে বুঝতে পারে না। সে তাকে বলে আসো আমাদের আর্গুমেন্ট রেডি করতে হবে। তখন আর কি করা, সে দাঁড়িয়ে পড়ে, দহিয়নও দাঁড়িয়ে পড়ে। দহিয়ন বলে যে আপনারা হেরে গেলে দালজংকে তো আবারও জেলে পাঠানো হবে, রিট্রায়াল পর্যন্ত ওখানেই থাকতে হবে। তখন মিস্টার শিন বলে এই জন্যই আমরা জুরি ট্রায়াল চেয়েছি, ম্যাক্সিমাম জুরি যদি আমাদের পক্ষে রায় দেয় তাহলেই আমরা দালজংকে মুক্ত করতে পারবো। তুমি কিন্তু আর্গুমেন্ট করবে। ঝ্যাং বলে এটা তো আপনার কেস, আমি কেন? তখন মিস্টার শিন বলে না, তুমিই করবে, তোমার পর আমার বিশ্বাস আছে। এরপর আমাদের কোর্টে দেখানো হয়, সেখানে কেস অলরেডি শুরু হয়েছে আর প্রসিকিউশনকে তাদের লাস্ট আর্গুমেন্ট রাখতে বলে। তারপর প্রসিকিউশনের পক্ষ থেকে সিনিয়র প্রসিকিউটর উঠে দাঁড়িয়ে তার আর্গুমেন্ট পেশ করতে থাকে এবং সেখানে দালজংকে অপরাধী ঘোষণা করতে বলা হয়। প্রসিকিউটর ভিকটিমের অবস্থা এমনভাবে তুলে ধরে এবং ভিকটিমের সঙ্গে তার যে সম্পর্ক নাই সেটি প্রমাণ করার পরে তারা বলে যে সুতরাং তার শাস্তি দেওয়া হোক অ্যাটেম্প্ট টু মার্ডার হিসেবে। আর সেই সময় ঝ্যাং সুহার দিকে তাকায়, মনে মনে বলতে থাকে জুরিরা কত % আমাদের দিকে মতামত। তখন সুহা তাকে আঙ্গুল শো করে দেখায় 4 জন। এরপরে ঝ্যাং ওঠে তার বক্তব্য রাখার জন্য। তার মেন টার্গেটই জুরিদের 10 জনেরই তার দিকে ফেরানো। তাই তো সে একটি কাহিনী দিয়ে শুরু করে এবং সেই কাহিনী হচ্ছে একটি অপেরা সঙের ব্যাকগ্রাউন্ড। ঝ্যাং এবার বলে যে আমাদের আজকের কেসে বিজ্ঞ প্রসিকিউটরদের কথা শুনে আমার অপেরা ম্যাকপাই থাইবিং এর কথাই মনে পড়ে গেল। এখানে একটি ঘটনাক্রমে মেয়ে সিলভার ডিশ চুরি করার কারণে অনেক বড় শাস্তি পেয়েছিল, কিন্তু পরে দেখা যায় সিলভার ডিশটি আসলে চুরি করেছিল ম্যাকপাই। তো মেয়েটি কি আনলাকি ছিল নাকি ম্যাকপাই দোষী ছিল? আসলে মেয়েটিও আনলাকি ছিল না যে সে মৃত্যুবরণ করেছে শাস্তি পেয়ে, ম্যাকপাইয়েরও কোনো দোষ ছিল না। দোষ ছিল সেটি হচ্ছে সিস্টেমের কারণে মেয়েটিকে অকালে মরতে হয়েছিল। তারপর ঝ্যাং দালজংয়ের কেসে ফেরত আসে, বলে আজকের এই কেসে যা ঘটনাটি ঘটেছে 26 বছর আগে যখন আমার ক্লায়েন্টকে শাস্তি দেওয়া হয়েছিল জেল, তখন যার মৃত্যুর জন্য এই শাস্তি দেওয়া হয়েছিল সে এখনো বেঁচে আছে। তাহলে আমরা কি বলবো, আমাদের ক্লায়েন্ট আনলাকি অর যিনি বেঁচে আছেন তিনি লাকি? আসলে এখানে বলা যায় যে সিস্টেমের ফাঁক ফোকরের মধ্যে দিয়েই ক্লায়েন্টের অনেক বড় সাজা হয়েছিল।
সেখানে যদি আমরা লকে এখন তো শাস্তি দিতে পারবো না, তাহলে তার শাস্তিও কমাতে পারবো না। এ সময় সুহা হাত দেখায় 8 জন তার দিকে মত দিয়েছে। একটু পরে 9 আঙ্গুল শো করে, সুতরাং আর কিছুক্ষণ তাকে কথা বললেই হবে। ঠিক সেই সময় অপোজিট প্রসিকিউটর উঠে দাঁড়িয়ে বলে যে এভাবে লং স্টোরি বলার সময় আমাদের নেই, আজকের এই লং ট্রায়ালে আরও বেশি লং করা হচ্ছে। তখন মিস্টার সিন সেই কথার প্রতিবাদ করে বলে 26 বছর আমাদের ক্লায়েন্ট জেলখানায় ছিল, সেটা কি লং টাইম নয় ইওর অনার? সুতরাং আমাদেরকে আর্গুমেন্ট করতে দেওয়া হোক। জাজ তাদেরকে আর্গুমেন্ট করার জন্য সময় দেয়। জ্যাং তখন খুব আবেগপ্রবণ হয়ে বলে এই 26 বছর তার ক্লায়েন্ট তার লাইফে কি কি করতে পারত, কত প্রোগ্রেস হতো ফ্যামিলির। আর ঠিক সেই সময় সোহা তাকে 10 আঙ্গুল শো করে। আর তখন সবাইকে ধন্যবাদ জানিয়ে এই লং ট্রায়ালে পার্টিসিপেট করার জন্য ঝ্যাং সে তার দীর্ঘ আর্গুমেন্ট শেষ করে। ওদিকে দালজং আর দোহিউনের মনের অবস্থা খুবই খারাপ, কাঁদো কাঁদো চোখে বসা আছে। আর দোহিউনের মাকে দেখানো হয় সেই সময় তার জ্ঞান ফিরেছে, চোখ খুলেছে এবং হাত নাড়াচ্ছে। জাজরা বসে আছে একটি রুমে, জুরিদের সাথে কথা বলছে। এখানে জুরিরা আনঅ্যানিমাসলি অর্থাৎ 10 জনই সিদ্ধান্ত দিয়েছে যে আসামিকে ছেড়ে দেওয়া হোক, তার কোনো দোষ নেই। কিন্তু জাজরা বলছে যে এটি আসলে তাদের লতে নেই, এটা হয় রিট্রায়াল হবে অথবা তার এই অপরাধের জন্য অ্যাটেম্প্ট টু মার্ডার হবে। কিন্তু জুরিরা কিছুতেই মানে না। তখন 3 জন জাজ পরামর্শ করে আমরা তাহলে 2 পক্ষের অ্যাডভোকেটের সঙ্গে বসে এবার কথা বলি। তারপরে 2 পক্ষের অ্যাডভোকেটের সঙ্গে জাজরা বসে আলোচনা করতে থাকেন। সিনিয়র প্রসিকিউটর বলে আপনি যদি ল অনুযায়ী কাজ না করেন তাহলে প্রশ্নের সম্মুখীন হবেন। আর জুরিরা রায় দিয়েছে তার তো ল বেসিসে দেয়নি। কিন্তু তখন জাজ বলে কিন্তু আমাদের জুরিদের কথা মানতে হবে। তখন ঝ্যাংয়ের ফোন আসলে সে এত চিৎকার করে বলে এই যে ঘাস চুলা বালক থামো, আমি কথা বলছি। আর তখন সবাই এমন অবাক হয়ে যায়। এরপরে ঝ্যাং ফোন রেখে জানায় যে জ্ঞান ফিরে এসেছে ভিকটিমের, সুতরাং ভিকটিম আর কমাতে নেই। এরপরে তো জাজ বলে তাহলে আমরা এখন কি করব, যেহেতু ভিকটিমও জীবিত আছে এই কেস তাহলে আমরা কিভাবে এখন রায় দিব। তখন সেখানে দহিউন বলে আপনি এটি উইথড্র করার রায় দিতে পারেন। সিনিয়র বলে কিন্তু তাতে তো আমাদের শাস্তি হবে। দহিউন বলে আমি শাস্তি মাথা পেতে নেব। কিন্তু দহিউনের পরামর্শটি সবচাইতে ভালো পরামর্শ হিসেবে তাদের মনে হয়। দ্বিতীয়বারের মতো আবারও কোর্ট শুরু হয়ে গেলে জাজ রায় পড়ে শোনানোর জন্য প্রথমেই ডিফেন্ডেন্টকে দাঁড়াতে বলে। ডিফেন্ডেন্ট যখন উঠে দাঁড়ায় তখন জাজ শুরু করে পুরো ঘটনা পড়ে দেখার। তারপরে কোর্ট বলে যে এখানে জুরিরা মানবিকভাবে এই বিষয়টি দেখেছে এবং তারা 10 জনই মত দিয়েছে যে আসলে আমাদের ডিফেন্ডেন্ট কোনো অপরাধ করেনি, সুতরাং সে নিরপরাধ, তাকে ইনোসেন্ট ঘোষণা করা হলো। আর 26 বছর আগে তার কাছে যে এটি হয়েছে সেটার জন্য জুরিরা ক্ষমা চেয়েছে। তখন সবাই আনন্দে কাঁদতে থাকে, বিশেষ করে দালজন তো সেখানে কাঁদতে কাঁদতেই বসে পড়ে। তার মেয়েও সেখানে কাঁদতে থাকে আর খুশিতে কাঁদতে থাকে মিস্টার সিন। অবশেষে 26 বছর পর তার অপরাধী মুক্তি পেল। তারপর ফাঁকা কোর্টে দেখানো হয় ঝ্যাং চোখ বন্ধ করে শুয়ে আছে আর সেখানে দহিউন বসা। থেমে বলে আমি দুঃখিত। তারপরে তো ঝ্যাং অবাক হয়ে যায়, কোথায় আমাকে থ্যাঙ্কস বলে, তা না দুঃখিত কেন বলছো? তখন দহিউন বলে 11 বছর আগে আমি যে মিথ্যা বলেছিলাম তার জন্য আমি মন থেকে তোমার কাছে আজকে দুঃখিত বলছি। ঝ্যাং বলে এতদিন পর কি জন্য? তখন দহিউন বলে আমিও আমার বাবার মতোই জেদি ছিলাম, ভাবতাম আমি যা বলছি সেটি রাইট, কিন্তু আজ আমি উপলব্ধি করতাম আমি কত ভুল ছিলাম। তোমাকে অনেক ধন্যবাদ আজকের জন্য, আর আমি যা কিছু করেছি তার জন্য আমাকে ক্ষমা করে দিও। তা সিন বলে তোমাকে জেলখানায় রাখা ব্যক্তি তাকে এত বড় করেছে। তখন সে বলে আমি বুঝতে পেরেছিলাম, যখন আমি কানেক্ট করতে পেরেছিলাম যে জাজের সঙ্গে আমার ওয়াইফের নিশ্চয়ই দেখা হয়েছে, আর তখনই আমি বুঝেছি। তখন সিন বলে তুমি কি তার উপরে কোনো রাগ রাখবে? তখন দালজং বলে আমি কখনোই রাখবো না, আমি আর তো অল্প কিছুদিন বাঁচবো, এই কিছুদিন আমি কাউকে ঘৃণা নিয়ে বা কারো প্রতি ঘৃণা মনে রেখে বেঁচে থাকতে চাই না। এই কথাটি শোনার পর ঝ্যাংয়ের পরে তার মাও তাকে বলেছিল যে জীবনটা অনেক ছোট, এই ছোট জীবনে মানুষকে ঘৃণা করে তোমার লাইফ শেষ করো না, সবাইকে ভালোবাসবে আর কোনো প্রতিশোধ নিবে না। তখন সোহা বুঝতে পারে সে মনে মনে কি ভাবছে, তাই তো তাকে কাছে টেনে নেয়। সিন কাট করে দহিউনকে দেখানো হয় তার মা তখন নাস্তা তৈরি করছে। সে তখন মায়ের পিছন থেকে মাকে গিয়ে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর মাকে বলতে থাকে মা আজকে আমি তোমাকে যা বলবো তুমি কি আমাকে বিশ্বাস করবে? তারপরে দহিউন তার মাকে সবকিছু খুলে বলে, বিশেষ করে দালজংকে কিভাবে 26 বছর জেলে রেখেছিল। এরপরে সিন কাট করে ঝ্যাংকে দেখানো হয় ঘুমিয়ে আসে সোফায় কোনো বালিশ না নিয়ে। সুহা তাকে বালিশ দেয়, তার নড়াচড়া করার মতো ক্ষমতা নাই। সিন কাট করে জাজ মিস্টার সিওকে দেখানো হয় ওয়াইফ নাস্তা রেডি করে দিয়েছে টেবিলে। বলে এত কম নাস্তা কেন, তোমরা কখন খাবে? ওয়াইফ বলে আমরা আসছি, আসলে চলে যাচ্ছে আমার বাবার বাসায়, আর আমরা এখানে থাকবো না, আমি আর মেয়ে থাকবো না, তোমাকে একা থাকতে হবে। দৃশ্য চলে যায় হসপিটালে। দহিউন গিয়েছে তার বাবাকে দেখতে। তখন বাবাকে ব্রাশ আর পেস্ট নামিয়ে নিতে হেল্প করে। সে বলে প্রসিকিউটর সাহেব আপনি কেন এখানে এসেছেন? তারপরে সে বলে আপনার কিছু জিনিস ছিল দিতে এসেছি। বলে আমি তো আমার মেয়ে রং পেন্সিল পাচ্ছে না। তখন সে সেটি তার ব্যাগ থেকে বের করে বলে এটা তো আপনি আমার জন্যই কিনেছেন, চলুন আপনার একটা ছবি আঁকিয়ে দিই। তখন তো দালজং খুব তাড়াহুড়ো করে এসে সোফায় বসে আর বলে আমার কি এই চেহারায় ছবি ভালো আসবে?
দহিমন জানায় খুব ভালো আসবে ছবি বাবা। আর এটি তো সে শুনে খুবই অবাক হয়ে যায়, খুশিতে আর শান্তিতে একেবারে চোখটাই বন্ধ করে ফেলে, বলে আমাকে কি ডাকলে তুমি? সে আবার তাকে বাবা বলে ডাকে। কাট করে মিস্টার সিনকে দেখানো হয় সে এখনো রিগ্রেট করছে আর মদ খাচ্ছে যে তার জন্যই 26 বছর দালজং জেলখানায় ছিল। সিন কাট করে তখন সুহাকে দেখানো হয় ঘুমের মধ্যে সে স্বপ্ন দেখছে তার কাছে চলে এসেছে তার দেওয়া সেই নেকলেসটি পরে ঝ্যাং, আর সে ঝ্যাংকে কিস করছে। আর ঠিক সেই সময় ঝ্যাংকে কেউ একজন চাকু মেরেছে। সেই সময় সে একেবারে ঘুম থেকে উঠে যায়। বাস্তবে তাকে ঘুমের মধ্যে ছটফট করতে দেখে ঝ্যাং তার কাছে আসলে তাকে ডাকলে সে উঠেই ঝ্যাংকে জড়িয়ে ধরে। ঝ্যাং বুঝতে পারে সে স্বপ্ন দেখেছে। আর ঠিক তখনই মিনজং গুককেও দেখানো হয়, সেও অস্ত্রশস্ত্র সবকিছু রেডি করছে ঝ্যাংকে শেষবারের মতো শেষ করার জন্য। এরপর মিস্টার সাকে দেখানো হয় চেম্বারে আসার পথে সে তার লেটার বক্সটি চেক করে আবারও অনেকগুলো চিঠি পায়। সবগুলো চিঠি মনে হচ্ছে মিনজং গুক তাকে পাঠিয়েছে। এগুলো পড়ে তো সে খুবই অবাক মুখে তাকে তখন ক্লার্ক জিজ্ঞেস করে যে কি হয়েছে, কিন্তু সে ক্লার্ককে বুঝতে দেয় না, ড্রয়ারের মধ্যে রেখে দেয় চিঠিগুলো। এরপরে সিন কাট করে সুহা আর ঝ্যাংকে দেখানো হয় তারা একটি শপিং মলে গিয়েছে কেনাকাটা করার জন্য। সেখানে ঝ্যাং একটি নেকলেসের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকে আর সেই নেকলেসটি দেখে মনে মনে ভাবে আরেকটু কম দাম হলে নিয়ে নিত। সুহা তো তার মন পড়ে বুঝতে পারে, সে সেখান থেকে চলে গেলে সুহা গিয়ে সেই নেকলেস দেখতে পায় তারপর টাকা এনে দিয়ে বলে আমাকে নেকলেসটা দিন। সেলস গার্ল নেকলেসটা একটি বক্সে করে তাকে দিয়ে দিলে বক্সটি নিয়ে আসতে আসতে সে খুব খুশি হয়। পুলিশও তার পিছু পিছু আসছিল। এই সময় দৃশ্য চেঞ্জ করে দেখানো হয় দহিয়ন তার বাবার ছবি আর্ট করে ফেলেছে। সে বাবার কাছে চলে এসে ছবিটি বাবাকে দেখায় আর মেয়েকে বলে একটা ছবি তুলে দাও না তোমার মোবাইলে, ওই যে সেলফি নাকি বলে। তখন মেয়ে হাসতে থাকে। ঠিকই দেখা যায় বাবা মেয়ের সেলফি পাঠিয়ে দেওয়া হয়েছে শিনকে আর অ্যাডভোকেট ঝ্যাংকে। ঝ্যাং তো ছবি দেখেই ভয় পেয়ে যায় বাবা মেয়ের। তার হাতের রাবার ক্লিপটি ভেঙে গেলে সে তখন জিজ্ঞেস করে ক্লার্ককে যে আর রাবার ক্লিপ আছে কিনা। ক্লার্ক বলে মিস্টার সাইড ড্রয়ারে থাকতে পারে। সে তখন ড্রয়ার খুলে ওইটি খুঁজতে গেলেই দেখে সেখানে কিছু চিঠি সবই তার নামে। বলে আমার নামে চিঠি এখানে কেন? আর সাই সে যখন দেখে তার হাতে চিঠি তখন তো সে প্রাণ পরে দৌড়ে চিঠি কেড়ে নিতে থাকে, কিন্তু কেড়ে নিতে পারে না ঝ্যাংয়ের কাছ থেকে সেগুলো। ওদিকে সুহা যখন ব্যাগ নিয়ে যাচ্ছিল তখন একটি হুন্ডা নিয়ে ছিনতাইকারী এসে তার ব্যাগটি ছিনতাই করে নিয়ে যায় আর সেটি পুলিশ আটকাতে চাইলে পুলিশও আটকাতে পারে না। ওদিকে মিস্টার ক্লার্ককে দেখানো হয় সে ঝ্যাং আর মিস্টার সাইয়ের কথা শুনতে চাচ্ছে কান পেতে দরজায়, বলছে যে দুজন মিলে লড়াই হচ্ছে। শিন তখন আসলে শিনকে বুঝিয়ে দেয়। এদিকে ঝ্যাং বলে যে চিঠিগুলোতে কি আছে আর কেনই বা তাকে দেখানো হচ্ছে না। আর চিঠিতে পার্ক হিউন সু যার নাম সেই হচ্ছে সুহার বাবা। তারপরে ঝ্যাং সবকিছুই বুঝতে পারে। সা তখন বলে কিভাবে হসপিটালে মারামারি হয়েছিল আর কিভাবে মিনজুঙ্গুক আর তার মায়ের ঘটনা কি হয়েছিল সব। ওদিকে সিন কাট করে পুলিশকে দেখানো হয় ব্যাগটি উদ্ধার করে সোহাকে এনে দিলে সে সবকিছু চেক করে দেখে সবই আছে, বিশেষ করে তার প্যাকেটটি, কিন্তু সেখানে তার মোবাইলটি পায় না। সে টেনশনে বলে যে আমার মোবাইল ফোনটি নেই। তখন পুলিশ অফিসার বলে তাহলে আমরা আবারও চেক করছি। আর সে তখন দৌড়াতে থাকে। তখন সে বলে সত্যি আপনি এটি ওয়ালপেপার করবেন? ঠিক সেই সময় সেখানে সোহা এসে ঝ্যাংয়ের খোঁজ করলে তারা জানায় ঝ্যাংয়ের 205 নাম্বার কোর্টে একটি শুনানি আছে, সেখানে গেলেই পাওয়া যাবে। সুহা তখন 205 নাম্বার কোর্টে গিয়ে দেখে রুম ফাঁকা, সেখানে ক্লিনার ক্লিন করছে। ক্লিনারকে জিজ্ঞেস করলে বলে আসলে আজকে অ্যাটর্নি অনুপস্থিত ছিল, জাজরা অনেকক্ষণ বসেছিল কিন্তু অ্যাটর্নি না আসায় কেসটি আজকে মুলতবি করা হয়েছে এবং নতুন ডেট দেওয়া হয়েছে। সুহা তখন সেখান থেকে ম্লান মনে চলে যেতে থাকলে সায়ের সঙ্গে দেখা হয়। সা বলে তুমি কোথায় গিয়েছিলে? সে বলে অ্যাটর্নি স্যাংকে খুঁজছে, ঝ্যাংকে সে দেখেছে কিনা, কিন্তু সেও তখন স্যাংকে দেখেনি। বলে তুমি তাকে মোবাইল করো। সে বলে তার মোবাইল ঘন্টা 2 আগে হারিয়ে গেছে। তারপরে মিস্টার সা মোবাইল করলে তাকে মোবাইলে খুঁজে পায় না। তারপর মনে মনে বলে আচ্ছা সেই নিউজগুলো দেখার পরে সে ডিজাপেয়ার হয়ে গেল না। সুহা তখন বুঝতে পারে কোন নিউজের কথা বলছে। সে হাত ধরে বলে এমন নয় তো যে ঝ্যাং সব কিছু জেনে গেছে? তখন মিস্টার সা বলে হ্যাঁ সবই জেনে গেছে, সে বাধ্য হয়েছে বলতে। তখন মিস্টার সায়ের সাথে সে অনেক রাগারাগি করে কোর্টরুমের ওখান থেকে বের হয়ে আসে। কোর্টের বাইরে পুলিশরা দেখে সুহা খুব রাগ করে কোর্ট থেকে বের হয়ে গেল। তারপরে পুলিশরা ভাবে কে তার পিছনে যাবে। জুনিয়র অফিসার ফলো করতে গেলে তখন মিস্টার সা এসে সিনিয়র অফিসারকে জিজ্ঞেস করে সামহাও ঝ্যাংকে দেখেছে কিনা। ঝ্যাংকে পাওয়া যাচ্ছে না, তার মোবাইলও রিচেবল হচ্ছে না। পুলিশ অফিসার বলে লাস্ট তো আমরা অ্যাটর্নিকে দেখেছি ওয়াশরুমে যেতে, এখন পর্যন্ত ওয়াশরুম থেকেই বের হয়নি। ওয়াশরুম থেকে অন্য পথে বের হয়ে চলে গেল না তো? ভয় পেয়ে যায় অফিসাররাও। ওদিকে সুহা ভাবে তার বাবার এই সব কিছু জানার পরে ঝ্যাং যদি তাকে আর মেনে না নেয় তাহলে তো এই সময় এত কিছু হওয়ার পরে ঝ্যাং যদি তাকে বের করে দেয় সে কিভাবে বেঁচে থাকবে? ঝ্যাংকে ছাড়া তার পক্ষে বেঁচে থাকাও আর সম্ভব না। তারপরে সে একটি টেলিফোন বুথ পায় এবং সেখানে গিয়ে ফোন দিতে থাকে ঝ্যাংয়ের ফোনে। একটু দ্বিধাদ্বন্দ্ব করার পরে সে তারপরে ফোন তুলে নেয়। এরপরে ফোন ডায়াল করে ঝ্যাংয়ের ফোনে লাগতেই সে শুরুতেই বলে শোনো ফোন রাখবে না, আমি তোমার কাছে সরি বলছি আর আমি তোমাকে কোনো মিথ্যা কথা বলতে চাইনি, তোমাকে জানাতে চেয়েছিলাম। সেই সময় ওই পার থেকে ভারী কণ্ঠে
মিন জংগুক বলে, আমি তোমার জন্যই ফোনের অপেক্ষা করছিলাম কিডো। আর কি, সোহা তো ভাবে ভুল নাম্বারে ডায়াল করেছে কিনা, ভালোভাবে খোঁজ করে দেখে না এটা তো ঝ্যাংয়েরই নাম্বার। এরপরে সেখানে চিৎকার করতে থাকে যে তুমি কেন এর ফোন পেয়েছো, তুমি ঝ্যাংকে দাও আর ঝ্যাংয়ের কোনো ক্ষতি করো না, তাহলে আমি তোমাকে ছেড়ে দেবো না, তোমাকে একবারে শেষ করে ফেলবো। আর এইখানে নাটকটি শেষ হয়ে যায়। এপিসোড 17 আবারও সেই ফোন বুথ থেকেই শুরু হয়, যেখানে সোহা আসলে কল করার চেষ্টা করছিল ঝ্যাংকে। ঝ্যাংয়ের ফোন রিসিভ হয় কিন্তু সেটি মিন জংগুক ধরে, আর মিন জংগুক জানায় যে ঝ্যাং এখন তার আন্ডারে রয়েছে এবং সে যদি ঝ্যাংকে বাঁচাতে চায় তাহলে যেন গিয়ংসো ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় চলে আসে এবং একা, কোনো পুলিশ অফিসারকে না নিয়ে। সোহা তখন ঝ্যাংয়ের কণ্ঠ শুনতে চায়। তখন মিন জংগুক ঝ্যাংকে দিয়ে কথা বলায়। ঝ্যাং তাকে আসতে নিষেধ করে, বলে তুমি খবরদার আসবে না, পুলিশের কাছে চলে যাও, এখানে এসো না। মিন জংগুক বলে যে তুমি তো তার কথা শুনে নিয়েছো, এখন তোমাকে যা বললাম তাই করো, যদি না করো তাহলে ঝ্যাং মারা যাবে। তারপরে সোহা আর কোনো কিছু ভাবতে পারে না, সেখানেই কাঁদতে থাকে। আর তখনই মিন জংগুক কল কেটে দেয়। আর তখন আর কোনো কথা শুনতে পায় না সোহা ঝ্যাংয়ের। আর সোহা তখন পাগলের মতো হয়ে যায়, ফোনটি রেখে ফোন বুথে দাঁড়িয়ে অনেকক্ষণ চিল্লাতে থাকে আর কাঁদতে থাকে। এরপর সে ভাবতে থাকে আজ 4 ঘন্টা আগে থেকেও কি হয়েছিল। তখনও সে ভাবেনি এভাবে মিন জংগুক তাদের দুজনের মধ্যে এসে দাঁড়াবে এবং তাদের সম্পর্ক শেষ করে ফেলবে। আর আমাদের ঘটনা একেবারে ফ্ল্যাশব্যাক করে দেখানো হয় এবং ঘটনাটি আবারও শুরু হয় সেইখান থেকে যেখান থেকে আসলে সোহা কেনা শুরু করেছিল সেই নেকলেসটি। সোহা যখন নেকলেসটি কিনে বের হয় তখন টুপি এবং সানগ্লাস পরা একটি ছেলে তাকে খেয়াল করছিল, যেটা পুলিশ অফিসারও খেয়াল করেনি। তাই তো সোহা যখন নেকলেসটি ব্যাগে ভরে বাইরে রাস্তায় বের হয় তখন তার ব্যাগটি ছিনতাই করে সেই ছেলেটি হুন্ডা নিয়ে এসে। পুলিশ অফিসারও তাকে থামাতে চায় কিন্তু থামাতে পারে না। আর তারপর পুলিশ অফিসার বলে তুমি চিন্তা করো না, আমরা ওই চোরকে চিনি। আর চোরকে এইদিকে দেখানো হয়, সে কথা বলছে যে কোন অ্যাড্রেসে যেতে হবে বলো। চোরকে তখন একটি অ্যাড্রেস দেওয়া হয়, সে তখন বাইক নিয়ে সেদিকেই যেতে থাকে। আর ওইদিকে তখন ওই দৃশ্যটি দেখানো হয় যেখানে ঝ্যাং সবকিছু জানতে পারে সংবাদপত্রের এবং জিজ্ঞেস করতে থাকে মিস্টার সাকে, কোন সবই বুঝতে পারে সে। আর মিস্টার সাকে বলে সেটি তো আমি জানলে কোনো অসুবিধা নেই, কিন্তু তারা ভয় পাচ্ছিল, জানাতে চাচ্ছিল না। ওদিকে চোরকে দেখানো হয় সে পৌঁছে গেছে সেই বাড়ির অ্যাড্রেসে। তারপরে বাইকটি সেখানে পার্ক করে চলে যায় আসলে মিন জংগুকের কাছে। তারপরে তাকে গিয়ে বলে আমি সব কিছু করেছি, আমার চোখ সে দেখতে পায়নি। মিন জংগুক খুশি হয়, তারপরে বলে তার ব্যাগটি দাও। এরপরে সে ব্যাগ দিলে মিন জংগুক খালি মোবাইলটি বের করে নিলে ছেলেটি অবাক হয়, বলে শুধু এটুকুর জন্য ব্যাগ চুরি করিয়েছো? সে বলে হ্যাঁ, আর নিশ্চিত রাখো যে সে যেন তোমার চোখ দেখতে না পায়। ব্যাগ থেকে মোবাইল ফোনটি নিয়ে তখন সে মোবাইলে সেই লকেটের মতো জিনিসটি বের করে দেখতে থাকে তার মায়ের ছবি, আর তারপর সেটিকে ছুঁড়ে ফেলে। ওদিকে ঝ্যাং সোহাকে ফোন দিচ্ছিল যে এখনও সোহা এটা তার কাছ থেকে কেন লুকিয়েছে, কেনই বা তাকে জানায়নি, আর তাকে আরও ইনডেপথ জানতে হবে সেই জন্য। কিন্তু সোহার ফোন বন্ধ পায় এবং সে টেনশনে পড়ে। তারপরে সে ফোন দেয় সোহার ফ্রেন্ড সানবিনকে। সানবিন তখন আসলে হ্যান্ড ওয়াশ করে দিচ্ছিল চৈমিনের, আর জানায় যে না আসলে সে সোহার ফোনে ট্রাই করেনি এবং সোহার সঙ্গে তার যোগাযোগ হয়নি। আর সানবিনকে জানায় যে সোহার সঙ্গে যোগাযোগ হলে যেন তাকে ফোন করতে বলে। টেনশনে পড়ে যায় খুবই ঝ্যাং, কারণ সোহা কখনো এর আগে ফোন বন্ধ করেনি। কি হতে পারে তার এই টেনশন নিয়ে সে তখন আবারও চেষ্টা করতে থাকে সোহার ফোনে। ওইদিকে চোর বেটা তো মহা আনন্দে ব্যাগটি নিয়ে যখন তার রুমে যেতে থাকে তখন তাকে পুলিশ ঘেরাও করে। আর সে পালাতে চাইলেও পুলিশ তাকে ধরে ফেলে এবং তার কাছ থেকে ব্যাগটি উদ্ধার করে। বলে এখন তোমার শ্বশুর বাড়িতে যাওয়ার সময় হয়েছে। ওদিকে ঝ্যাংকে তখনও দেখাচ্ছে সে সোহার ফোনে ট্রাই করে যাচ্ছে। ক্লার্ক তখন তাকে বলে 2:30 কোন কোর্টরুমে তাকে যেতে হবে। আর মিস্টার সেনের ফোন দেখিয়ে সেই ছবিটি দেখায় যে ওয়ালপেপারে সে কি করে রেখেছে। তখন মিস্টার সা এসে ঝ্যাংকে বলে যে আপনার কোর্ট পর্যন্ত আপনাকে এগিয়ে দিই, আপনার তো এখন একটা শুনানি আছে। তার এরপরে যেতে যেতে ঝ্যাং জিজ্ঞেস করে যে পুলিশ তো আসলে তাকে পাহারা দিচ্ছে, কেন আবার তাকে এই কোর্ট পর্যন্ত আগিয়ে দিতে হবে? তখন মিস্টার সা বলে যে আসলে অতিরিক্ত সতর্কতার জন্যই, যেহেতু মিন জংগুক এখন উঠে পড়ে লেগেছে তাই বলা তো যায় না। আর ওইদিকে সোহা তখন বসেছিল তার ব্যাগের জন্য। আর ওই দৃশ্যটি যখন সে আবিষ্কার করে যে তার ব্যাগের মধ্যে থেকে তার মোবাইল ফোনটি হারিয়ে গেছে এবং সেখান থেকে তখন সে দৌড় মারে। আমরা মিন জংগুককে দেখি সেই ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় রুফটপের উপরে উঠে সোহার ফোন থেকে যখন মিস কল দেখে অনেকগুলো ঝ্যাংয়ের, সেই মিস কল গিয়ে সে কল ব্যাক করে। মিস্টার সা যখন তার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় তখন তার মোবাইলে ফোন রিং হয়, আর সে তখন ব্যাগ থেকে মোবাইল বের করে দেখে সুহা। আর তো সে ফোন ধরেই সুহাকে অনেক বকাঝকা করতে থাকে, এই ডামি তুমি ফোন কেন বন্ধ করে রেখেছো? আর ঠিক সেই সময় মিন জংগুক বলে আমার কণ্ঠ নিশ্চয়ই তুমি ভুলে যাওনি, আর বলে এখনই তুমি চলে আসো। অ্যাড্রেস দিয়ে দেয় সে। ঝ্যাঙার কোনো কিছু ভাবতে পারে না, বলে সুহার কোনো ক্ষতি করো না, আমি আসছি। তারপরে সে পুলিশ না নিয়ে আসতে বললে সে তখন পিছনের দরজা দিয়ে যেতে থাকে, কারণ সব দিকেই পুলিশ। সেখানেও যখন বের হবে দেখে পুলিশরা তাকে পাহারা দিচ্ছে। এরপর সে ব্যাক ডোর দিয়ে একেবারে তার ব্যাগ জুতা ফেলে দিয়ে সেখানে নেমে দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে রাস্তায় এসে শুরুতে সে একটি ট্যাক্সিকে দাঁড় করায়, তারপরে ট্যাক্সিকে
থামিয়ে ট্যাক্সিতে উঠে যেতে বলে সেই নির্ধারিত অ্যাড্রেসে। আর ঠিক তখনই তার গাড়ি পাস করছিল সোহা সেই নেকলেসটি নিয়ে, কিন্তু সে সোহাকে দেখতে পায় না, সোহাও তাকে দেখে না। ঝ্যাং যখন গাড়িতে যাচ্ছিল তখনই তাকে ফোন করে জাজ আসলে কোর্টরুম থেকে, যেহেতু তার বিচার চলার কথা কিন্তু সে অ্যাটর্নি হিসেবে উপস্থিত ছিল না, সবাই তার জন্য অপেক্ষা করছিল। জাজ যখন দেখে যে সে কল কেটে দিচ্ছে তখন জাজ বলে ঠিক আছে আমি নেক্সট উইকে আবার পুনরায় এই ডেট দিচ্ছি। আর ঠিক তখন সেই দৃশ্যগুলো, অর্থাৎ সোহা খুঁজতে যায় তাকে চেম্বারে প্রথমে, কিন্তু চেম্বার থেকে জানানো হয় যে তার 205 নাম্বার কোর্টে শুনানি আছে। তারপর 205 নাম্বার কোর্টে গিয়েও সে দেখে সেখানে শুধুমাত্র ক্লিনার পরিষ্কার করছে। আজকে ম্যাডাম আসেনি বলে জাজ ডেটই চেঞ্জ করে দিয়েছে। এটি জেনে সে খুবই চিন্তিত হয়। রুপটপ থেকে খেয়াল করছে একটি ট্যাক্সি করে চলে এসেছে সেখানে ঝ্যাং। অনেক দূর পর্যন্ত সে খেয়াল করে না আসলেই কোনো পুলিশ আনেনি, ভালোই সাহস, একাই চলে এসেছে, তার কথা রেখেছে। আর ঝ্যাং তখন ট্যাক্সি থেকে নেমে ব্যাগ থেকে শক দেওয়ার মেশিনটি হাতে নিয়ে উপরে উঠতে থাকে। তাকে যেতে হবে সেই রুমে যেখানে যেতে বলেছে। মিনজুঙ্গুক তার পিছনে পিছনে আস্তে আস্তে যায়, কিন্তু সে টেরও পায় না। আর পিছন থেকে তার মাথায় আঘাত করলে সে জোরে চিৎকার করে। এরপর আমাদের সিন কাট করে দেখানো হয় শুয়ে রয়েছে সেখানে ঝ্যাং মেঝেতে, আর মিনজুঙ্গুক তার ফোন নিয়ে তখন কল দিচ্ছে। আর এটা ঠিক সেই সময়কার ঘটনা যখন সুহা ঝ্যাংকে খুঁজতে খুঁজতে মিস্টার সাকে জিজ্ঞেস করে ঝ্যাংকে দেখেছে কিনা। মিস্টার সা বলে যে কেস শেষে এখানেই ঝ্যাংয়ের আসার কথা ছিল। আর ঝ্যাংয়ের ফোনে ট্রাই করে, ফোন বন্ধ দেখে ভাবতে থাকে যে নিশ্চয়ই সুহার বাবার কথা জেনে ডিজাপিয়ার হয়ে গেল না তো। আর সুহা চোখ পড়ে সেটি বুঝতে পেরেই বলে আমার বাবার কথা কি তুমি তাকে বলেছো আমার নিষেধ সত্ত্বেও? তারপর রাগ করে চলে যায়। ওদিকে ঝ্যাং তখনও মার খেয়ে অজ্ঞান অবস্থায় ছিল, আর যখন তার জ্ঞান ফিরে তখন তার হাত বাঁধা অবস্থায় রয়েছে সে। মিনজুঙ্গুকে এবার তার পুরা প্ল্যানের কথা বলে যে তোমাকে এখানে এনেছি শুধুমাত্র সুহাকে আনার জন্যই, তোমার সাথে আমার কোনো কিছু নাই, ইভেন তোমাকে আমি মারবও না, কিন্তু সুহাকেও আমি মারবো না, আমি প্ল্যান চেঞ্জ করেছি। আমি এখন সোহার উপরে অনেক রেগে আছি, কারণ ওই পুলে যখন আমি তাকে খুন করতে বলেছিলাম আমাকে, সে বলেছে অনেক জোর দিয়ে যে সে আমার মতো বিস্টের লাইফ লিড করবে না, কিন্তু আমি তাকে সেই লাইফে লিড করাতে চাই। তেমনি সুহাও তাই করবে, তোমাকে হারিয়ে সে পাগলের মতো হয়ে যাবে আর আমাকে খুন করবে, তুমি দেখতে চাও? আর ঠিক তখনই সুহার ফোন চলে আসে, বলে দেখো ফোনও দিয়েছে। আর ফোন রিসিভ করে সে সুহার কথাটি লাউডে দিয়ে রাখে যাতে ঝ্যাংও শুনতে পায়। আর তখন বলতে থাকে কিরো তুমি আমার কথা চিনতে পারছো? আর সেই সময় সুহা সেই ফোনটি ধরে সেই ফোন বুথ থেকে। আর তখন সুহা কথা বলতে চায় ঝ্যাংয়ের সঙ্গে, ঝ্যাং ঠিক আছে কিনা। এরপরে ঝ্যাং বলে তুমি এসো না, খবরদার ওর কথা শুনবে না, পুলিশ নিয়ে আসো। আর এই দৃশ্যটি থেকেই আসলে এই নাটকের পর্বটি শুরু হয়েছিল। ফোন রেখে তখন সুহা সেইখানে একা একা যেতে থাকে আর কাঁদতে থাকে আর ভাবতে থাকে সে এখন কী করবে। পুলিশ নিয়ে গেলে ঝ্যাংকে মেরে ফেলবে, সুতরাং পুলিশকে জানানো যাবে না। সে তখন পুলিশের চোখ ফাঁকি দিয়ে জন্য দৌড়াতে থাকে। আর সেই সময় দৌড়াতে দৌড়াতে চৈমিনের কাছে যায়, ভাবে যে সুহা এটি দেখে নিল কিনা। সুহা তো সেই মুহূর্তে কোনো কথা বলে না, শুধু বলে তোমার ফোন কোথায়। সে ফোন দিলে ফোন নিয়ে সুহা সেখান থেকে দৌড় দেয়। এরপরে পুলিশ সেখানে এসে বলে সুহা তোমাকে কি বলেছে? চৈমিন বলে সে তো কিছুই বলেনি, সে আমার ফোন নিয়ে চলে গেছে, সুহাকে আমাদের ট্রেস করতে হবে। সে শুধু জানায় সুহা অনেক কেঁদেছে মনে হলো, আর তার চোখ একেবারে ফুলে গেছে কাঁদতে কাঁদতে। চৈমিন তার ফোন নাম্বার দিয়ে দেয়। ওদিকে তখন আবারও দেখানো হয় মিনজুঙ্গুককে। মিনজুঙ্গুক যখন এই সকল প্ল্যান তাকে বলছিল তখন এবার দৃঢ় কণ্ঠে সে বলে যে সুহা এরকম করবে না, সুহা তাকে কথা দিয়েছে কোনোদিন তার মতো একজন বিস্টকে মেরে ফেলবে না। মিনজুঙ্গুক জানায় যে সুহার বাবা এগুলো শুরু করেছিল, সে নয়। তখন আবারও ঝ্যাং বলে যে সুহার বাবা শুরু করেনি, সেই শুরু করেছিল, আর তার ওয়াইফ যদি বেঁচে থাকতো তাকে এরকম অবস্থায় দেখলে অনেক কষ্ট পেত, সুতরাং তার এই লাইফ লিড করা উচিত না। আর হাসতে থাকে, বলে তোমার মতো এরকম লাইফ আমরা জীবনে লিড করব না, তোমাকে দেখে আমার করুণা হচ্ছে। ওদিকে মিস্টার সাকে দেখানো হয় সে তখনও ঝ্যাং আর সুহার ফোনে ফোন দিয়ে যাচ্ছিল, কিন্তু কোনো ফোনেরই সংযোগ পাচ্ছিল না। ঠিক সেই সময় আননোন নাম্বার থেকে কল আসলে কল রিসিভ করলে দেখে যে আসলে সুহাই ফোন দিয়েছে। সুহা তখন জানায় যে মিনজুঙ্গুক ঝ্যাংকে কিডন্যাপ করেছে আর সে তাকে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে রেখেছে, আর সেখানে আমি এখন যাচ্ছি, সে হয়তোবা আমাকে মেরে ফেলবে, আর আমাকে মেরে ফেললে ঝ্যাং খুব ভেঙে পড়বে, তাই ঝ্যাংকে বাঁচাও। তখন বলে তুমি সেখানে একা যেও না, কিন্তু সুহা বলে যদি আমি একা না যাই তাহলে ঝ্যাংকে মেরে ফেলবে, আমাকে একাই যেতে হবে। আর যদি আপনি পুলিশ হোক, স্পেশাল ফোর্স হোক, যাদেরকেই হোক খবর দিন যেন আমাদেরকে বাঁচায়। আর আমি কোনো কথা বলতে পারবো না। ফোন রেখে সে তখন চলে যায়। সে ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় পৌঁছালেই দেখে রুফটপের উপর থেকে ঘড়ি দেখে বলে তুমি তো খুবই পাংচুয়াল কিডো, চলে আসো এই রুফটপের উপরে। আর সুহার আশেপাশে দেখতে থাকে কোনো পুলিশ এনেছে কিনা, বলে তুমি তো সাহসীও, কাউকে নিয়ে আসেনি, বেশ। আর তারপরে নিজে চোখে একবার একটা সানগ্লাস পরে নাই। এদিকে মিস্টার সাকে দেখানো হয় সে পুলিশ অফিসারকে ফোন দিয়ে পুরো ঘটনা খুলে বলে তুমি স্পেশাল ফোর্স ডাকো, আমি সেই ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় যাচ্ছি। পুলিশ বলে কেন, তুমি সুহাকে যেতে দিয়েছো?
তখন ছা জানায় যে সোহা তার কথা শুনে চলে গেছে। পুলিশ বলে আমি এখনই ব্যবস্থা নিচ্ছি মিনজুঙ্গুককে ধরার জন্য। মিস্টার সা তখন সুইসাইড কিভাবে করতে পারে মিনজুঙ্গুক প্ল্যান জানালে বলে আমরা সব রকম ব্যবস্থা নিয়ে যাচ্ছি। এরপরে আমরা দেখি স্পেশাল ফোর্স রওনা দিয়েছে আসলে সেই মিনজুঙ্গুককে ধরার জন্য। ওদিকে সোহাকে দেখানো হয় সে সিঁড়ি বেয়ে উঠছে সেই রুপটপের উপরে। সাদে গিয়ে দেখে মিনজুঙ্গুক বসে আছে সানগ্লাস পরে আর ক্যাপ পরে। সে তো বুঝতে পারে না কি করবে, ব্যাগটি ফেলে সে তখন সামনের দিকে আগাতে থাকে। তখন বলে আসো কিডো, তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম। সুহা তার কাছে এগিয়ে গেলে বলে আজকে আমি পুরো ঘটনাই বলছি, তুমি শোনো কি করেছিল তোমার বাবা। আমি আমার ওয়াইফকে বাঁচানোর জন্য এমন কোনো কাজ নাই করিনি। আমি খুব ভালো শান্ত একজন নাগরিক ছিলাম, কিন্তু সেই লাইফ তোমার বাবা নষ্ট করে দিয়েছে। আমি চটপটি বিক্রেতা ছিলাম, কিন্তু সেইখান থেকে আমার ওয়াইফের যখন ডিজিজ ধরা পড়ে এমন কোনো কাজ নাই আমি করিনি, শুধুমাত্র তার চিকিৎসার টাকা তোলার জন্য। অবশেষে টাকা ম্যানেজ হয়ে যায়, ওয়াইফকে আমি কথা দিই তাকে আমি বাঁচাবো, কিন্তু তোমার বাবা মাঝে বাদশা। তখন সে বলে তার বাবাকে সে মেরেছে কারণ সে প্রিয়জনকে তার বাবার জন্য হারিয়েছে এবং আজকে সুহাও সেটি করবে। সুহা বলে সে কখনোই সেটি করবে না। সে বলে আমি তো ঝ্যাংকে মেরে ফেলেছি। সোহা বলে তুমি এটি কি বলো, তুমি তো বলেছো আমি আসলে তুমি তাকে কিছু করবে না, আমি তো এসেছি। ঠিক সেই সময় দেখানো হয় মিস্টার সাও সে এরিয়ায় চলে এসেছে এবং সে আস্তে আস্তে আগে থাকে সেদিকে। আর সোহা তখন রেগে যায় যে তুমি ঝ্যাংকে কিছুতেই মারতে পারো না। আর সে বলে ওই যে দেখো এই রেঞ্জ দিয়ে মেরেছি। রেঞ্জে রক্ত থাকার থেকে সে তো খুবই কষ্ট পায় যে ঝ্যাংকি তাহলে মরেই গেছে। জুঙ্গুক তখন ফোনে শোনাচ্ছিল, অর্থাৎ ফোনে কল দিয়ে রেখেছিল ঝ্যাংকে। ঝ্যাং মুখ হাত পা বাঁধা অবস্থায় শুনছিল সোহা কি বলছে তখন মিন জুঙ্গুককে। আর ঠিক সেই সময় পুলিশ অফিসাররাও সেখানে চলে আসে। সেই ইন্ডাস্ট্রিয়াল এরিয়াটা ছিল পরিত্যক্ত। স্পেশাল ফোর্সও চলে আসে। মিস্টার সাও রুপটপের দিকে আগাতে থাকে আর ঝ্যাং অস্থির হতে থাকে তাদের কথা ফোনে শুনে। এইবার মিনজুঙ্গুক বলে আমাকে মারবে না, আমি যেমন প্রিয়জন হারিয়ে মেরেছিলাম। আর ঠিক তখনই রেঞ্জ তুলে নেয় সোহা দৌড়িয়ে এসে মারতে চলে যায় তাকে। আর সোহাকে তখন টার্গেট করে পুলিশরা। সোহা তার যতই সামনে যেতে থাকে রাগ নিয়ে, আর তার চোখ দেখতে পায় না। বলে তুমি কালো চশমা পরে আসো কেন, তার মানে তুমি মেরে ফেলোনি ঝ্যাংকে। আর ঝ্যাংকে মারোনি বলে আমি যেন সেই সত্যটি দেখতে না পাই তোমার চোখে, তাই তুমি চশমা পরে আসো। হাসতে থাকে মিন জুঙ্গুক, বলে বোকা ছেলে আমি তাকে মেরে ফেলেছি, বললাম না ওই রক্ত ঝ্যাঙেরই। তখন কাঁদতে থাকে সোহা আর ফেলে দেয় রেঞ্জ। বলে তুমি যদি তাকে মেরেও ফেলো আমি তোমাকে মারবো না, কারণ আমি তাকে কথা দিয়েছি যে আমি তোমার মতো বিষ্ট লিভ করব না। আর তখন সেই কথাগুলো ঝ্যাং শুনতে পায়। আর তখন ঝ্যাং মাথা দোলায় আর অনেক ঝ্যাংও চিৎকার করতে থাকে কিন্তু পারে না। আর সুহা তখন ঝ্যাংয়ের নাম ধরে ডাকতে থাকে যে তুমি বেঁচে আসো আমি জানি, তুমি তো আমার কথা শুনতে পাচ্ছ, আর একটু আমার জন্য অপেক্ষা করো, আমি তোমার কাছে আসছি। ঠিক সেই সময় সেখানে মিস্টার সা চলে আসে খুঁজতে খুঁজতে। আর সে মিস্টার সায়ের শব্দ শুনতে পায়। আর মিস্টার সা তার ছায়া দেখে তার কাছে চলে এসে তার মুখের বাঁধন খুলে দেয় এবং তার হাতের বাঁধন খুলে দিয়ে দেয়। ওদিকে মিন জুঙ্গুক তখন ফোনের লাইনটি কেটে দেয়, বুঝতে পারে যে সে সুহাকে আর মানাতে পারবে না। বলে যে কিডো তুমি আমার কথা বিশ্বাস করলে না, এখন আমি তোমাকে মেরে ফেলবো। আমি কিন্তু সত্যিই তাকে মেরে ফেলেছি। আর ওইদিকে মিস্টার সা যত্ন নিতে থাকে তখন ঝ্যাংয়ের। ঝ্যাং বলে আমি সাদে যাব। তাকে নিষেধ করলে ঝ্যাং দৌড় দিতে থাকে সাদের দিকে। সাদে তো সুহা ডিটারমাইন যে সে মিন জুঙ্গুককে কিছু করবে না। সে তখন মিন জুঙ্গুককে বলে যে আমি তোমাকে মারলাম না, আমি তোমাকে রেখে চলে গেলাম, এখন তোমার যেটা ইচ্ছা সেটি করো। তখন তো সে খুবই রেগে যায় মিন জুঙ্গুক। আর যখন সুহা চলে যেতে থাকে পিছন দিক থেকে মিন জুঙ্গুক একটি লোহার রড নিয়ে তাকে মারতে চাইলে একটি গুলি এসে তার হাতে লাগে, তার রডটি পড়ে যায়। তারপর রেঞ্জ নিতে চাইলে রেঞ্জেও গুলি করে। তখন বুঝতে পারে যে চারিদিকে পুলিশ তাকে ঘিরে ধরেছে। সোহা তখন নিশ্চিন্ত হয় যে স্পেশাল ফোর্সদেরকেও দেখতে পায় যে নিচে তারা চলে এসেছে। তারপরে মিন জুঙ্গুক তার চোখ থেকে চশমাটি খুলে ফেলে এবং সুহাকে তার চোখ দেখতে বলে। তখন সুহা তার চোখের দিকে তাকিয়ে পুরো ঘটনায় দেখতে পায় যে যখন ডাক্তাররা তার ওয়াইফকে হার্ট দিয়েছিল না, সে কত কান্নাকাটি করে রিকোয়েস্ট করেছে। এরপরে ওয়াইফ তাকে মিনতি করে বাঁচানোর জন্য এবং মিনতি করতে করতে সেখানেই মারা যায়। সেই ওয়াইফকে কোনো কিছুই বলতে পারে না। আর সে কথা মনে করে আর কাঁদতে থাকে আর পিছন দিকে হাঁটতে থাকে। ওয়াইফ মারা গেলে সে খুবই কাঁদতে থাকে। এরপর বের হয়ে দেখে যে তার বাবা তার মায়ের জন্য যখন হার্ট পেয়ে ডাক্তারকে শুভেচ্ছা জানায় তখন সে রেগে যায় আর সব কিছু ভাঙচুর করে। আর সুহা সব কিছুই তার চোখে পড়তে পারে আর বুঝতে পারে যে সে এখন নিজেকে শেষ করে ফেলতে যাচ্ছে। পিছন দিকে হাঁটতে হাঁটতে সে সুইসাইড করার জন্য সাদের কিনারে চলে যায়। সুহা তাকে থামতে বলে মিন জুঙ্গুক তুমি এটা কী করছো। তখন তাকে ধরে ফেলে। আর মিন জুঙ্গুক বলে সুহা তাহলে চলো দুজন মিলেই মরে যাই। বলে সুহারও জামা ধরে ফেলে। আর সে তখন সুহাকে নিয়ে ছাদের নিচে পড়ে যেতে থাকে। এই দৃশ্য তখন ঝ্যাং দেখে সেখানে জ্ঞান হারিয়ে পড়ে যায়। আর পুলিশরা তখন দৌড়ে তাদেরকে আটকাতে গিয়েও পারে না। আর ওদিকে দেখি তারা আসলে মেঝেতে না গিয়ে পড়ে একটি বাতাস ফোলানো বেলুনের উপরে, কারণ পুলিশরা জানতো সে সুইসাইডাল অ্যাটেম্পটিমে, তাই এই ব্যবস্থা। এরপরে গ্রেপ্তার করে ফেলে মিন জুঙ্গুককে। আর দেখে যে সুহা সেখানে আহত। সুহাকে তারপরে পুলিশ অফিসার ডেকে তুললে সুহা উঠেই জানতে চায় ঝ্যাংয়ের কি হয়েছে। আর উঠে বসে দেখতে পায় ঝ্যাংকে তখন স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হচ্ছে অ্যাম্বুলেন্স। আর সে তখন চিৎকার করতে থাকে
ওদিকে মিন জুঙ্গুক চিৎকার করতে থাকে, আমাকে গ্রেপ্তার নই, মেরে ফেলো একবারে, আমি মরে যেতে চাই, আজকেই আমার শেষ হয়ে যাক সবকিছু। এরপরে ইনভেস্টিগেশন টিম চলে যায় যেখানে ঝ্যাংকে বেঁধে রাখা হয়েছিল তদন্ত করতে। তারপর দেখানো হয় সব খবর পেয়ে দোহিউন কার ছুটিয়ে আসছে হসপিটালের দিকে, টেনশনে সেও অস্থির। তারপরে হসপিটালের সামনে আমরা দেখি মিস্টার স্যার পুলিশ অফিসার পানি খাচ্ছে, আর তখন তাদেরই সামনে দিয়ে দৌড়ে দৌড়ে যেতে থাকে দোহিউন। তাদেরকে দেখে সেখানেই বসে পড়ে। ঝ্যাং ঠিক আছে কিনা, পার্ক সুহা ঠিক আছে কিনা জিজ্ঞেস করলে তারা জানায় দুজনকেই ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, আর মিন জুঙ্গুক ধরা পড়েছে এটাও জানায়। ঝ্যাং আর সুহা ঠিক আছে জেনে সে খুবই খুশি হয়, আর মিন জুঙ্গুক যে অবশেষে ধরা পড়লো এটা শুনে নিশ্চিন্ত হয়ে ভাবে যে তাদের জীবনের অভিশাপ অবশেষে গেল। তারপর সে বলে সে সব রকমের চার্জ মিন জুঙ্গুকের বিরুদ্ধে নিয়ে আসবে, এই বিস্ট যেন আর বাইরে ঘুরে বেড়াতে না পারে। কিন্তু মিস্টার সা তার সাথে অপোজিট মতামত পোষণ করে। মিস্টার সায়ের তখন মনে পড়ে মিন জুঙ্গুক বলেছিল সে সময় তাকে আটকিয়ে যে তার কথা দুনিয়ার কেউ শুনতে চায়নি। তখন মিস্টার সা তাকে জানায় যে আমি কিন্তু তার প্রতি সহানুভূতিশীল। কথা শুনে অবাক হয়ে যায় দোহিউন, আর ঠিক তখনই তারা দেখতে পায় যে সেখানে অ্যাম্বুলেন্স থেকে নামানো হচ্ছে সুহাকে, আর সুহা কারো কথা না শুনে সকল ডাক্তারকে ধাক্কা দিয়ে ফেলে খুঁজতে থাকে তখন ঝ্যাংকে, আর গিয়ে হসপিটালের সব পর্দা তুলে অবশেষে ঝ্যাংকে দেখতে পায়। তারপর ঝ্যাং দৌড়ে তার কাছে এসে তাকে জড়িয়ে ধরে আর বলে, ডামি আমি তো ভেবেছিলাম যে তুমি মরেই যাবে, আর সেও ভাবে যে আমিও ভেবেছিলাম সে তোমাকে মেরে ফেলেছে, থ্যাংক ইউ বেঁচে থাকার জন্য। আমরা দেখি তারা এক বেডে দুজনাই শুয়ে আছে, আর সুহার পাটি ব্যান্ডেড করা, অর্থাৎ তার পা ভেঙে গেছে। সুহা বলে যে মিনজুঙ্গুকে পুলিশ অ্যারেস্ট করেছে, মিনজুঙ্গুকের কালকেই শুনানি করবে দোহিউন। আর ঝ্যাং জানায় যে তোমারও কোনো প্রবলেম থাকবে না, ঠিকমতো তুমিও পড়াশোনা করতে পারবে। অবশেষে তাদের জীবনে যে রাহুকাল ছিল সেটি সমাপ্ত হলো গ্রেপ্তারের মধ্যে দিয়ে। আর তখন সুহা ভাবতে থাকে যে আজকে এই 26 জুলাই আমরা তো তার হাত থেকে মুক্ত হলাম, কিন্তু যখন তাকে শুনানি করা হবে তখন সেই পাস্ট, অর্থাৎ সে যে চাকু মেরেছিল মিস্টেকেনলি ঝ্যাংকে, সেটিও পুলিশ জানে যাবে। আর সে ভাবতে চায় না, ঝ্যাংকে জড়িয়ে ধরে আদর করতে থাকে। আর এই দৃশ্যের মধ্যেই এই নাটকের 17তম এপিসোড শেষ করে ফেলা হয়। 18 এপিসোডের শুরুতেই দেখানো হয় যে ঝ্যাং তার মাথার ব্যান্ডেডটি নিয়ে কষ্ট পেতে থাকে, যে মনে হয় তার কপালে একটি দাগ পড়ে যাবে, কিন্তু সুহা জানায় আস্তে আস্তে মিশে যাবে, চিন্তা করো না। আর তখন সুহা বই গোছাতে গোছাতে বলে তার আরও বই রয়েছে, বাসায় নিয়ে আসতে হবে, সামনে তার পরীক্ষা। তখন ঝ্যাং জানায় যে তাহলে তো তার বাসা তার বইয়েই ভরে যাবে, তার বাসা তো ছোট। সুহা বলে যে তাহলে আমার বাসায় থাকছো না কেন? সে বলে আর আমাদের একসাথে থাকারই বা কী দরকার, এখন তো মিনজুঙ্গুকে পুলিশ অ্যারেস্টই করে ফেলেছে। তখন সুহা কোনো জবাব না দিয়ে তার দিকে এগিয়ে যেতে থাকে, আর তার ইন্টেনশন খারাপ মনে করে সে তাকে পা দিয়ে আটকাতে থাকে। সুহা বলে আরে বলতে দাও কেন এই বাসায় থাকতে চাই। সে যখন ওইভাবে আটকাতে থাকে তাকে, তখন সে তার পিছন থেকে কুশনটা নিয়ে বলে তোমার বাসায় এই আরামদায়ক কুশনগুলো আছে বলে। আর কি, ঝ্যাং তো আবারও অনেক বেশি এম্বারেস হয়ে যায়। এরপরে সুহা তখন পুলিশের এন্ট্রেন্স এক্সামে পড়াশোনা করছিল দেখে সে সুহাকে বলতে থাকে যে তুমি কি পুলিশ অফিসার হতে চাও? তখন সে বলে কালকের পরীক্ষার উপরে নির্ভর করবে। ওদিকে দোহিয়নকে দেখানো হয় সে লিফটে উঠে যখন উপরে যাবে ঠিক তখন সা এসে তার লিফট আটকিয়ে ভিতরে ঢুকতে থাকে। সে প্রথমে তাকে নিতে চায় না, কিন্তু সা লিফটে ঢুকে যেতে সমর্থ হয়। তারপরে সে বলে যে আপনি কি ভাবছেন মিনজুঙ্গুকের কেস নিয়ে? তখন দুইজন বলে কি আর ভাবো, তাকে আমি ডেথ পেনাল্টি যেন হয় সেই রকম চার্জ নিয়ে আসবো, ওর আর বেঁচে থাকার কোনো অধিকার নাই, ও সমাজের একটা কিট। কিন্তু সা বলে যে আমি অন্যরকম মত পোষণ করি, আমি আসলে তার প্রতি দয়া পরবশ হয়ে এরকম করছি, আর আমার মনে হয় যে সে আসলে ক্রিমিনাল হতো না যদি সুহার মতো টেক কেয়ার করার মতো কেউ একজন তার থাকতো। দোহিউন বলে আপনার কাছ থেকে এই কথা আশা করিনি, কারণ সে তো আপনারও হাত ভেঙে দিয়েছিল। মিস্টার সা জানায় যে এটা হয়তো বা তার একটা কথা বলার প্রকাশভঙ্গি। তখন লিফট চলে আসলে চলে যায় সেখান থেকে দোহিউন। মিস্টার ছা তখন হাঁটতে হাঁটতে মনে করে মিনজুঙ্গুকের সঙ্গে গতকালকে দেখা করেছিল সে। মিনজুঙ্গুক জানিয়েছে যদি মিস্টার সা তার ডিফেন্স লয়ার হয় তাহলে সে সব সত্যি কথা বলবে। আর মিস্টার সা তাকে বলছে যে তুমি সত্যি কথা না বলে মিথ্যে বলে কি করবে, তুমি বরঞ্চ তোমার লাইফের সকল ঘটনা খুলে বলেই সত্য বলো, এখানে কোনো মিথ্যের আশ্রয় নেই। তখন মিনজুঙ্গুকও রাজি হয়ে যায়। সা জানায় আমি হয়তো তোমার অ্যাটর্নি হতে পারবো না, কারণ তুমি আমার হাত ভেঙে দিয়েছিলে মেরে। ঝ্যাংকে দেখানো হয় সে তার মায়ের মেমোরিয়ালে গিয়েছে, গিয়ে বলছে মা আমার কপালে স্কারটি ঠিক হয়ে যাবে, তুমি টেনশন করো না। আর মিনজুঙ্গুককে পুলিশ অ্যারেস্ট করে ফেলেছে, এবার হয়তোবা তার যাবজ্জীবন বা শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে। সিন তখন মিনজুঙ্গুকের কাছে দেখা যায় দোহিউন তার জবানবন্দি নিচ্ছে, বলছে সব ঘটনায়। তারপরে একে একে ঘটনা এসে বলে যে সেদিন গ্যারেজে তুমি ডেকেছিলে সুহা আর অ্যাটর্নি ঝ্যাংকে, তারপরে তুমি অ্যাটর্নি ঝ্যাং এবং সুহাকে চাকু মেরেছো। তখন সেখানে মিনজুঙ্গুক জানায় যে আমি অ্যাটর্নি ঝ্যাংকে চাকু মারিনি, সুহা মেরেছে। তখন
দোহিউন বলে আবারও তুমি মিথ্যা কথা বলছো। মিনজুঙ্গুক বলে এখানে মিথ্যা কথা বলে কি হবে, আমি শুধুমাত্র সোহাকে রেখেছিলাম, কিন্তু অ্যাটর্নি ঝ্যাংও সেখানে চলে গিয়েছিল আর আমি তাকে মারিনি। দোহিউন এই ক্রাইমের কথা শুনে খুবই অবাক হয়ে যায়, কারণ এই ধরনের ক্রাইম এর আগে কখনোই বলা হয়নি। সিন চলে যায় সুহার কাছে। সে এন্ট্রেন্স পরীক্ষা দিচ্ছিল পুলিশ একাডেমির, এবং সেইখানে সে ভালোই পরীক্ষা দিচ্ছিল। এরপরে জাজদের আলোচনায় চলে আসে। জাজরা লাঞ্চ করতে করতে বলছে, এবার তো আমি লজ্জায় মরে যাব যদি আবারও অ্যাটর্নি সাকে বলি যে আবারও মিনজুঙ্গুক তোমাকেই চেয়েছে ডিফেন্স লয়ার হিসেবে। তখন অন্যান্য সহযোগী জাজরা বলে আপনার এটা বলা ঠিক হবে না সাথে। সেই সময় মিস্টার সা সেখানে এসে বলে যে আমি মিনজুঙ্গুকে ডিফেন্স লয়ার হতে চাই, কোনো সমস্যা নেই, আপনি আমাকেই দিয়ে দেন। তখন জাজ মনে হয় বড় একটা রিলিফ পেয়ে যায়। মিস্টার সা তখন শিনকে এসে সবকিছু খুলে বললে সেখানে ক্লার্ক বলে এটা করা ঠিক হবে না, কেমন এর আগের বারই আমাদের চেম্বার অন্ধকার হয়ে গিয়েছিল, আবারও আপনি তার কেস লড়লে যদি সেরকম অবস্থা হয় অন্ধকার হয়ে যায় আমরা সহ্য করতে পারবো না। মিস্টার শিন কিছুই বলে না সেখানে, কিন্তু ঝ্যাং তখন সেখান থেকে বলে আমি কিন্তু এখানেই বসে আছি। ঝ্যাং বলে আমার কোনো সমস্যা নেই যদি মিস্টার সা তার লয়ার হতে চায়। মিস্টার সা ঝ্যাংয়ের মুখ থেকে এই কথা শুনে মনে হয় আরও অনেক বড় বেশি একটা রিলিফ পেয়ে যায়। এরপরে বারান্দায় ঝ্যাংকে ধন্যবাদ জানাবে, কিন্তু ঝ্যাং বলে আমাকে ধন্যবাদ দেওয়ার দরকার নেই। সাজানায় মিনজুঙ্গুক আমাকে বলেছে যে আমি যদি তার ডিফেন্স লয়ার হই তাহলে সে সব সত্য কথা বলবে, আমি এই জন্যই রাজি হয়েছি। আর আপনি যে এটা না জেনেও আমাকে সমর্থন করলেন সেই জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। সিন কাট করে বাসায় ঝ্যাংকে দেখানো হয় সে কপালের দাগটি দেখছে আর আফসোস করে বলছে দেখেছো বলেছিলাম না দাগ পড়ে যাবে। এরপর তার মনে পড়ে সে এখনও চেনটি তাকে দেয়নি, তাই তো সে তার রুমে গিয়ে নেকলেসটি নিয়ে এসে তাকে গিফট বক্সটি হাতে তুলে দেয়। কিন্তু সে সেই নেকলেসটি দেখে বলে এত টাকা দিয়ে সোহা এটা কেন কিনেছে, এত দামি জিনিস কেনার কি দরকার, তোমার কাছে টাকাই বা কোথা থেকে আসছে। সেই সময় সোহা তার মনও পড়তে পারে। সে মনে মনে বলছিল যে এই বাচ্চা ছেলেটা তার জন্য কেন এত টাকা খরচ করবে। তারপরে সোহা কোনো কিছু না বলে বলে তুমি এখনো আমাকে কিডস ভাবছো ঠিক না, তারপর পড়তে থাকে আর বলে চিন্তা করো না আমার কাছে রিসিপ্টটি এখনো আছে, আমি ফেরত দিয়ে আসবো। সিন কাট করে দোহিউনের অফিসে দেখায়। দোহিউন অফিসে ঢুকলেই তখন তার সহকারী বলে যে সোহার কাছে কি সাবওয়েনা পাঠাতে হবে কিনা। সে বলে অবশ্যই, একটা ক্রাইম কখনো আমি যেতে দেবো না। আর দোহিউন জানায় মিস্টার সায়ের কোনো রকম কল যেন না ধরা হয়, ধরলেও তারা যেন বলে দোহিউন নেই। সিন কাট করে সোহাকে দেখানো হয় সে তার বাসায় গিয়েছে এবং লেটার বক্স খুলে সকল লেটার বের করে পড়তে থাকে এবং সেখানে সেই সাবপয়নাটি পেয়ে যায়। অর্থাৎ আদালত থেকে তার বিরুদ্ধে সমন এসেছে যে তাকে প্রসিকিউটরের সঙ্গে দেখা করতে হবে, অ্যাটেম্প টু মার্ডারের কেস তার বিরুদ্ধে নিয়ে আসা হয়েছে। ওদিকে মিস্টার সা ঝ্যাংকে চেম্বারে গিয়ে জিজ্ঞেস করে যে তাকে চাকু কে মেরেছিল, মিনজুঙ্গুক মেরেছিল নাকি সোহা মেরেছিল। ঝ্যাং তো আমতা আমতা করে। তখন সা জানায় যে সোহার বিরুদ্ধে সাবপয়না ইস্যু হয়েছে, মনে হয় মিনজুঙ্গুক বলে দিয়েছে সোহাই চাকুটি মেরেছিল, আমি সত্য জানতে চাচ্ছি। তখন ঝ্যাং আমতা আমতা করে বলে যে আসলে সোহা আমাকে মারেনি, আমি তাদের দুজনের মধ্যে পড়ে গিয়েছিলাম। পার্নার দৌড় মারে তখন সোহার কাছে। সোহা তখন ঝ্যাংয়ের বাসায় বসে বসে সেই সাবপয়নার লেটারটি পড়ছিল। সেখানে 427 ধারা অনুযায়ী তার বিরুদ্ধে এই মামলাটি আনা হয়েছে। তখন তার মনে পড়ে কিভাবে ঝ্যাং তার মাঝখানে চলে এসেছিল আর চাকু লাগে। ঝ্যাং তাড়াহুড়ো করে বাসায় এসে বলে এই সাবপয়নার কোনো কিছু হবে না, তুমি এখানে মিথ্যা বলবে কারণ ওখানে কোনো ক্যামেরা ছিল না, তুমি বলবে তুমি মারোনি, আমাকে মেরেছে মিনজুঙ্গুক। কিন্তু সোহা জানায় না, সে সত্যি কথা বলতে চায়, কারণ আর সে মিথ্যা কথা বলতে চায় না কোথাও। ঝ্যাং তখন কাঁদতে থাকে। সে ঝ্যাংকে বলে তুমি কি আমার জন্য অপেক্ষা করবে না। ঝ্যাং অপবাব না দিয়ে সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায়। সে রেডি হচ্ছে যাওয়ার জন্য, কারণ সাবপয়নার জবাব দিতে তাকে যেতেই হবে। তারপরে সে তার সবগুলো বই দেখতে থাকে যে তার কত পুলিশ অফিসার হওয়ার ইচ্ছা ছিল। সে গিয়ে ঝ্যাংয়ের দরজায় জানায়, ডাকতে থাকে ঝ্যাংকে, বলে আমি চলে যাচ্ছি কোর্টে, আমার কথা শোনো, যদি আমার জেলও হয়ে যায় তাহলে তুমি কি আমার জন্য অপেক্ষা করতে পারবে না। আমি তোমার কাছে ফিরে আসবই, আমি যেখানেই যাই না কেন। আবারও যদি আমার লাইফে স্মৃতিশক্তি চলে যায় তারপরও আমি তোমাকে মনে রাখবো। দেখো নি কীভাবে আমি তোমাকে ভালোবেসেছি, তারপরও তুমি ইগনোর করতে চেয়েছো। আমার জন্য কি একটু অপেক্ষা করতে পারবে না। কিন্তু তারপরও আমি সত্যি বলতে চাই। ঝ্যাং কোনো জবাব দেয় না, কাঁদতে থাকে। এরপরে মিস্টার সাকে দেখানো হয় কোর্টে দোহিউনের জন্য অপেক্ষা করছিল। দোহিউন আসলেই দোহিউনকে পিছন থেকে ডাক দিতেই দোহিউন তখন দৌড় লাগায়, গিয়ে সেই কাচের গেটের মধ্যে ঢুকে পড়ে। আর সেখানে মিস্টার সাও ঢুকে পড়ে গেটটি আটকায় দেয়। আর এই দুইজনের মাঝখানে আটকা পড়ে যায় জাজ বলে আমার তো ব্যস্ততা আছে, তোমরা সব কি করছো। এদিকে তখন সোদিউন বলে আমি তোমার কথা শুনতে চাই না, মিনজুঙ্গুককে নিয়ে আমি ডিসিশন নিয়ে নিয়েছি। তখন মিস্টার সা বলে মিনজুঙ্গুককে নিয়ে নয়, সোহাকে নিয়ে। তখন সিন চলে যায় ঝ্যাংয়ের কাছে। সোহার ঘরে ঝ্যাং ঢুকে, তারপরে সোহার সকল রুটিনগুলো দেখতে থাকে, তারপর তার বইগুলো ধরে দেখতে থাকে। এরপরে বইগুলো সরিয়ে হঠাৎ করে দুই বইয়ের মাঝখানে দেখতে পায় সে তার সেই ডায়েরি। বলে এটা তো আমার ডায়েরি, ওর কাছে কিভাবে আসলো।
তারপরে সেই নোটবুকটি বের করে পড়তে থাকে লাস্ট দিনের কথা, যেদিন সে বলেছিল সে ডিজাপিয়ার হয়ে যেতে চায়, কিন্তু সেদিনও কি তুমি জানবে না যে আমি তোমাকে কত ভালোবেসেছিলাম। পড়তে থাকে সে তার ডায়েরি। ওদিকে সোহাকে দেখানো হয় সে বসেছিল কোর্টের দরজায়, সেখানে তার মোবাইলে মেসেজ আসলে দেখে যে সে এন্ট্রান্স পরীক্ষায় পাশ করেছে, অর্থাৎ পুলিশ এক্সামে। আর এই মেসেজটি দেখে সে সেখানে কাঁদতে থাকে অজর ধারায়। আর ওইদিকে তারই সেই সকল ভালোবাসার কথা পড়তে থাকে ঝ্যাং, আর পড়তে পড়তে ঝ্যাংও কাঁদতে থাকে। দুজন দুই দিকে বসে কাঁদতে থাকে, কেউই কারো কান্নার কথা জানতে পারে না। আর এরপরে সিন কাট করে দেখানো হয় দো হিউনকে। সেখানে মিস্টার সা বলে যে সোহার বিরুদ্ধে আপনি যে সাবপয়েনাটি পাঠিয়েছেন এটা একটু ভেবে দেখুন প্লিজ, কারণ সোহা এখানে কিন্তু তাকে অ্যাটেম্প টু মার্ডার কখনোই করতে চায়। তখন দো হিউন জানায় যে আমি ল অবজেক্টিভলি ইমপ্লাই করতে চাই, আর আমি এখানে কোনো কিছুই দেখতে চাই না। লয়ের চোখে যদি আপনি থাকেন তাহলে আপনারও মনে হবে এটা একটা ক্রাইম। এটি বলে জাজ তখন বলে আমাকে ছেড়ে দাও প্লিজ, আমার ব্যস্ততা আছে। তখন মিস্টার ছাদ সেটা ছেড়ে দিলে দো হিউন চলে যায়, জাজও চলে যায় দো হিউনের পিছু পিছু। এরপরে জাজ গিয়ে তাকে ডাকে। দো হিউন সায়ের উপর বিরক্তই ছিল, বলে আপনি কি বলবেন। সেই সময় আমাদেরকে সোহাকে দেখানো হয়, তখন সোহা কোর্টের সামনে এসে দাঁড়িয়েছে। কিছুক্ষণ পরে আমরা দেখি দো হিউন লিখতেছে সোহার ব্যাপারে সবকিছু। মিনজুংগুকের যে ঘটনাটি মিনজুংগুক সেখানে বলেছে পুরো ঘটনাটি পড়ে সে শোনাতে থাকে স্ক্রল করে করে সোহাকে। তার সামনে সোহা বসা, এবং সেখানে বলা হয় যে সেই গ্যারেজে যখন তুমি চাকু মারো ঠিক তোমার সামনে এসে পড়ে ঝ্যাং, আর তখন ঝ্যাংকে চাকু লাগে। তুমি কি ঝ্যাংকে সেখানে মার্ডার করতে গিয়েছিলে? তখন সে জানায় সে ঝ্যাংকে মার্ডার করতে যায়নি। এখন বলতে চাই সে আসলে সেখানে গিয়েছিল, তখন তাকে থামিয়ে দেয়, কারণ সেই পুরা ঘটনাটা এমনভাবে লেখা আছে সে চাচ্ছিল না, অর্থাৎ দো হিউন চাচ্ছিল না সে বলুক যে সে মিনজুংগুকে মারতে গিয়েছিল, এবং তার রুমের যদি দুজন সহকারী সেটা শুনে তাহলে সেটা সোহার বিরুদ্ধে যাবে। এটা যখন সে মনে মনে ভাবছিল সোহা তার চোখ পড়ে বুঝতে পারে, তখন সোহা চুপ করে থাকে। সোহা বলে যে সেখানে গিয়েছিল ঠিকই। দো হিউন তখন তাকে থামিয়ে দিয়ে বলে তুমি যে চাকুটি নিয়ে গিয়েছিলে সেটি কত বড় বলতে পারবে? তখন সে বলে সেটি 15 ইঞ্চির মতো হবে। তারপরে সে বলে 15 ইঞ্চি দিয়ে তুমি কোথায় ঝ্যাঙের আঘাত করেছিলে? সে বলে তার বাম কোমরের নিচের দিকে। তখন সে বলে চাকুটাও এত ছোট, আর তুমি যে জায়গাতে আঘাত করেছিলে আমার তো মনে হয় না এটা দিয়ে কাউকে মারা যায়, বা তুমি অ্যাটেম্প টু মার্ডার করতে চেয়েছিলে। দো হিউন তখন মনে করে জাসকিম পিছন থেকে ডেকে তাকে বলেছিল যে আমি তোমার কথায় রাজি আছি যে ল তুমি অবজেক্টিভলি পালন করবে। আবার আমি মিস্টার সাকেও ইগনোর করতে পারছি না, সে যে বলেছে যে হার্ট দিয়েও বিবেচনা করতে হয়, আর আমরা কিন্তু দেখেছি যে কিভাবে হার্ট দিয়ে তুমি দালজংয়ের কেসের সময়ে বিবেচনা করেছিলে। তাই তো দো হিউন এবার সুহার ব্যাপারে বলে যে তোমার তাহলে তো এটি অ্যাটেম্প টু মার্ডারের কেস হতে পারে না। এই সময় পাশের দুজন বলে ওঠে যে তাহলে তো সে অ্যাটেম্প টু মার্ডারের কেসে খালাস পেল। তখন দো হিউন বলে তুমি কেন ইললিগালি ওয়েপনটি রেখেছিলে সেটার জন্য এখন মামলা চলবে। দো হিউনের চেম্বার থেকে বের হয়ে সে যখন ফিরছে তখন তার মিস্টার সায়ের সঙ্গে দেখা। মিস্টার সা দো হিউনকে অনেক বকাঝকা করে, বলে সেই মহিলা তো আমার কোনো কথাই শোনে না, ওর আসলে কানের বিচার করতে হবে। তখন সোহা বলে যে সে আমাকে ডেকে বলেছে যে আমার অ্যাটেম্প টু মার্ডারের কেস আর থাকছে না, এটি একটা ওয়েপন রাখার কেস হচ্ছে। শুনে তখন মিস্টার সা খুবই খুশি হয় যে তাহলে তো তার আর কোনো শাস্তি হবে না। আর তখন সে মিস্টার সাকে অনেক ধন্যবাদ জানায়, বলে মিস্টার সায়ের জন্য এটা সম্ভব হয়েছে। তখন সিন চলে যায় ঝ্যাংয়ের কাছে। ঝ্যাং খুবই মনমরা হয়ে বারান্দায় বসা, তার ডায়েরিটি পড়ছে আর কাঁদছে। সে আসলে কত ভালোবাসতো। আর সোহা তখন নিচ থেকেই দেখতে পায় যে সে কাঁদছে, তাকে ওরকম করে কাঁদতে দেখে সোহা তখন দৌড়াতে থাকে। ঝ্যাংও যখন তাকে দেখে সেও দৌড়িয়ে এসে তাকে জড়িয়ে ধরে। সোহা জিজ্ঞেস করে কি হয়েছে তার, সে কেন কাঁদছে। তখন সে সোহাকে জড়িয়ে ধরে বলে যে সে সোহার জন্য অপেক্ষা করবে, সোহার যদি জেল হয়ে যায় তাও সে সোহার জন্যই অপেক্ষা করবে, আর সোহাকেই ভালোবাসবে, সে সোহাকে অনেক ভালোবাসে। সোহা তখন তাকে জানায় দো হিউন তার কেস থেকে রিলিভ করে দিয়েছে, অর্থাৎ সে শুধুমাত্র এখন তার কেস চলবে কেন সে এই অস্ত্র ইলিগালি রেখেছে। এটি শুনে তো ঝ্যাং খুবই অবাক হয়ে যায়। সোহা তখন সেই ক্রেডিটটা পুরো মিস্টার সাকে দিয়ে দেয়, আর বলে মিস্টার সায়ের সঙ্গেও তার দেখা হয়েছে, সে থ্যাঙ্কস বলেছে। তারপর সে খেয়াল করে তার দেওয়া নেকলেসটি সে পরেছে, আর এটি যখন সে খেয়াল করে তখন ঝ্যাং লজ্জা পেতে থাকে। ঝ্যাং তখন উপরে চলে যেতে থাকলে সোহা দৌড়ে গিয়ে তার পথ আটকায়, আর ঝ্যাং তখন আবল তাবল বলতে থাকে, কিন্তু সোহা তার চোখ দেখে বুঝতে পারে। সে তখন সোহাকে আই লাভ ইউ বলে প্রথমবারের জন্য। তারপরে সোহাও তাকে বলে যে সোহাও তাকে অনেক ভালোবাসে। সোহা ইন ফিউচারে তার লাইফে কখনোই এমন কিছু করবে না যাতে ঝ্যাং কখনো রিগ্রেট ফিল না করে যে সে কেন সোহাকে চয়েস করেছে, এবং সে জানায় এ কথা সে সাকেও বলেছে। এরপরে সুহা শক্ত করে জড়িয়ে ধরে ঝ্যাংকে কিস করতে থাকে, কারণ এই প্রথম ঝ্যাং তার কাছে স্বীকার করেছে যে ঝ্যাং তাকে ভালোবাসে। সিন কাট করে মিস্টার সাকে দেখানো হয় সে তখন মিনজুংগুকের জবানবন্দি নিচ্ছিল, এবং মিনজুংগুককে বলে যে কোর্টে যেন সে কখনো না বলে সুহার বাবার জন্য সে এই খুনগুলো করে গেছে, বরঞ্চ সুহার বাবার জন্য বা তার মা বা সন্তান মারা যাওয়ার জন্য না,
বরঞ্চ সে যদি সোহার বাবাকে না মেরে তার মা এবং তার সন্তানের দায়িত্ব নিত তাহলে তার মা আর সন্তান আজ বেঁচে থাকতো। এবং মিস্টার ছা সেটি জোর দিয়ে বলে, তাকে এমনভাবে বুঝায়, তখন মিনজুঙ্গুকও মনে করে যে হ্যাঁ সত্যি সে ঠিকই বলছে। এরপর সিন কাট করে দোহিউনকে দেখানো হয় সে বাবার বাসায় গিয়েছে, সেখানে তার বাবা ফুল গাছে পানি দিচ্ছিল। তার বাবা বলে কি হয়েছে, সে বলে যে তার মায়ের কিছু জিনিস সে নিতে এসেছে, মা জিনিস রেখে গিয়েছিল। তার বাবা জানতে চায় দালজংয়ের কেস উইথড্র করার জন্য তার বিরুদ্ধে বোর্ড বসবে কিনা। কাট করে আবারও তখন মিস্টার সাকে দেখানো হয় সে বোঝাচ্ছে তখন মিনজুঙ্গুক, এবং মিনজুঙ্গুক এবার পুরোই অ্যাগ্রি করে যা সত্যি সে সব কথাই বলবে এবং কোর্টে কাউকেই দোষাবে না। তারপরে মিস্টার সা তাকে বলে ঠিক আছে তাহলে কোর্টেই আপনার সঙ্গে দেখা হচ্ছে। আর ওইদিকে তখনও দোহিউন বাবাকে জানায় যে বোর্ড যে সিদ্ধান্ত নিবে আমি মাথা পেতে নিব বলে তার বাবাকে গ্রিটিংস করে চলে যায়। এরপরে সোহাকে দেখানো হয় সে লাইব্রেরিতে পড়ছিল, আর সেখানে তখন চলে আসে সানবিন। এসে তার হাতে লেখা দেখায় যে সে সুহা সংক্ষেপে তার হাতে লিখে রেখেছে। সুহা বলে খুবই কিউট লাগছে। এরপরে সুহা তখন সানবিনকে ক্লিয়ারলি বলে যে সে কিন্তু ঝ্যাংকে অনেক পছন্দ করে আর তার পক্ষে অন্য কারো কথাই ভাবা উচিত না, শোনা করো। সানবিন বলে আর কোনো কিছু বলার দরকার নাই, আমি সব জানি। তারপর সুহা সেখান থেকে চলে গেলে সানবিন কাঁদতে থাকে। সুহা যেতে যেতে চৈমিনকে ফোন দিয়েছিল, আর চৈমিন এসে বলে কি হয়েছে তোমার। চৈমিন তার অনেক প্রশংসা করতে থাকে সে কত সুন্দর কিউট, আর সে তখন চৈমিনকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে চলে যেতে থাকে। চৈমিন বলে শোনো ভালো কিউট মেয়েদের জন্যই কিন্তু এরকম কষ্ট জোটে, আর তুমি ভালো কিউট তাই। সিন কাট করে ঝ্যাং আর সাকে দেখানো হয় তাদের চেম্বারে। ঝ্যাং তখন মিস্টার সাকে অনেক ধন্যবাদ জানায় যে দোহিউনকে অ্যাগ্রি করানোর জন্য, আর এতে ভালো লাগছে যে সুহা কেস থেকে মুক্তি পেয়েছে, তাও তাকে ধন্যবাদ জানায় তাকে বোঝার জন্য। আর এই সকল দৃশ্যই তখন সিন দেখছিল। ঠিক তখন সেখানে ক্লার্ক প্রবেশ করে বলে যে দোহিউনের বিরুদ্ধে বোর্ড বসবে, তার জব চলে যেতে পারে দালজংয়ের কেসের বিষয়টি নিয়ে। কিন্তু তিনজনায় তার কথা পছন্দ না করে রুম থেকে বের হয়ে চলে যায়। ঝ্যাং যখন বাইরে লিফটে ওঠার জন্য যাচ্ছিল তখন সে জিজ্ঞেস করে দোহিউনকে দেখতে পেয়ে যে তার বিরুদ্ধে বোর্ড বসবে কিনা। দোহিউন বলে খারাপ খবর এত দ্রুত ছড়িয়ে যায়। ঝ্যাং বলে সবাই তো জেনে গেছে। তারপরে ঝ্যাং তাকে ধন্যবাদ জানায় অনেক। এই সময় লিফট চলে আসলে দুজনেই লিফটে উঠে দরজা বন্ধ করতে থাকে। তখন জাজ অনেক কষ্টে তার মধ্যে ঢুকে, জাজ এসে দুজনের মাঝখানে দাঁড়ায়। তারপরে দোহিউন তাকে বলে যে সুহার এই বিষয়টা আমি হার্ট দিয়ে দেখেছি। ঝ্যাং আবারও তাকে আর মিস্টার সাকে অনেক ধন্যবাদ জানায়। মিস্টার কিম অর্থাৎ জাজ বলে যে আমি কিন্তু দোহিউনকে বুঝিয়েছিলাম হার্ট দিয়ে দেখতে, লয়ের চোখ দিয়ে সবসময় দেখতে না। এতেও ঝ্যাং তাকে ধন্যবাদ না দিলে তিনি শকড হয়ে যান। ঝ্যাং লিফট থেকে নেমে গেলে তিনি বলেন এখনো ধন্যবাদ দেবে না। ঝ্যাং তখন অবশ্যই সে ধন্যবাদ জানায়, কিন্তু সে এক্সাইটেড অবস্থায় লিফটটি বন্ধ হয়ে যায়, নামতে পারে না। ঝ্যাং তখন আবারও দোহিউনের সাথে হাঁটতে থাকলে দোহিউন জানায় নেক্সট উইকে শুনানি আছে, তুমি থাকবে কিনা। তখন সে জানায় সে থাকতে চায় না এই শুনানিতে। তখন তো দোহিউন খুব অবাক হয়ে যায়, বলে ভুলে যেও না মিনজুঙ্গুক তোমার মায়ের খুনি, আর তার শুনানিতে থাকবে না, হয়তোবা তার মৃত্যুদণ্ড হবে, এটা তুমি দেখতে চাও না। তখন সে বলে না আমার একটা ক্লাস আছে, আর দেখে কি হবে। সত্যি কথা বলতে কি আমি এখন চাইও না যে তার মৃত্যুদণ্ড হোক, এর কারণ হচ্ছে আমার মায়ের কথা। আমার মা আমাকে বলেছে আমি কারো প্রতি যেন ঘৃণা না রাখি, তাই তো তার প্রতিও আমার ঘৃণা নেই। আমার মাকে সে মেরেছে বলেই যে তাকে মরতে হবে এরকম ভাবলে তার আর আমার মধ্যে পার্থক্য কোথায়। এরপরে বাসায় ঝ্যাং সোহাকে জিজ্ঞেস করলে কেসের শুনানিতে থাকবে কিনা। সোহা জানায় তার ইন্টারভিউ আছে। পরদিন সকালে অনেক ভালো ভালো নাস্তা বানিয়ে সে রেডি করে দেয় ঝ্যাংকে, আর ঝ্যাং আর সে মিলে অফিসে যেতে যেতে চিন্তা করতে থাকে তাদের পুরো লাইফটি। ঝ্যাংকে বলে সে আজকে হয়তো বা কোর্টে তাকে দেরিতে নিতে আসবে, কারণ সে জানে না ইন্টারভিউ কখন শেষ হবে। সোহাকে ইন্টারভিউ বোর্ডে ডাকা হয়। বোর্ড প্রথমেই তার স্কোর দেখে উচ্ছ্বসিত হয়ে যায় যে সে হাইয়েস্ট স্কোর করেছে এবং ইমপ্রেসিভ, কিন্তু 1 বছর কেন ড্রপ আছে তার লেখাপড়ায়। আর মনে মনে চিন্তা করে আসলে কি ছেলেটি সঠিক জবাব দেবে। সোহা তার মনের চিন্তা বুঝতে পারে। এরপর সোহা তাকে সঠিক জবাব দেয়, বলে যে তার বিরুদ্ধে অ্যাটেম্প টু মার্ডারেরও কেস হতে যাচ্ছিল এবং তার পুরো লাইফের ঘটনাটি সেখানে খুলে বলে। ওদিকে মিস্টার সাকে দেখানো হয় সে মিনজুঙ্গুকের সঙ্গে বসা আছে। তাকে জানায় যে যে কোনো ডিসিশন আসুক না কেন আমরা আপিল করব। মিনজুঙ্গুক বলে অনেকদিন পর আমরা কথাটা শুনলাম বলে হাসতে থাকে। সিন চলে যায় দোহিউনের কাছে, সে তার বাবাকে দেখতে গিয়েছে তার বাবার শেষ সময়। এরপর আমাদের কোর্টে দেখানো হয় জাজ কিম রায় পড়ে শোনাচ্ছে তখন মিনজুঙ্গুকের বিরুদ্ধে, এবং মিনজুঙ্গুকে এখানে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় তার মেন্টাল স্টেটমেন্ট সবকিছু বিবেচনা করে। এবং জাজ বলে যেটি একটি ব্যতিক্রম কেস ছিল, এবং জাজের এই রায় পড়া শেষে সবাই চোখ বন্ধ করে ফেলে, একটি যেন স্বস্তির নিঃশ্বাস পড়ে কোর্টের ভিতরে। এরপর আমাদের আবার ইন্টারভিউ বোর্ডে দেখানো হয় আসলে সেখানে এই গল্পগুলো করছিল সুহা। প্রশ্নকর্তাদের জানাচ্ছিল কোন কোন অ্যাডাল্টের তাদের কর্মজীবনের লাইফগুলো তাকে অনুপ্রাণিত করেছে। ঝ্যাং, মিস্টার সা, মিস্টার শিন, জাজ কিম সবার কথাই সে এখানে বলতে থাকে। আর তখন তার গল্পের ভেতরেই ঝ্যাংকে দেখানো হয় সে ডিফ অ্যান্ড ডাম্বের ল্যাঙ্গুয়েজ বোঝার জন্য স্কুলে ভর্তি হয়েছে এবং অনেক কষ্ট করছে সেটি শেখার জন্য। আর সত্যি সত্যি দেখানো হয় ঝ্যাং একজন ডিফ অ্যান্ড ডামের হয়ে লড়ার জন্য তার কেস শোনার জন্য তাকে বোঝাচ্ছে যে সে তার কথা শুনতে চায়, সে তার অ্যাটর্নি।
আর এই দৃশ্যের মধ্যে দিয়ে এই নাটকের 18তম পর্ব শেষ করা হয়। নাটকটির মূল শিক্ষাই ছিল যে জীবনে আসলে একজন আরেকজনের বিরুদ্ধে যদি সবসময় প্রতিশোধী নিতে চায় তাহলে জীবনকে আগানো যায় না। ঘৃণা আসলেই করতে নেই, ভালোবাসতে হয় সবাইকে, আর ভালোবাসাই লাইফ। এবং এরকম আরও সুন্দর ভালো ভালো নাটক পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করলে আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব। আপনারা না থাকলে হয়তোবা এই নাটকটি এক্সপ্লেন করে দেবার মতো ধৈর্যও আমাদের থাকতো না। সুতরাং এই পুরো নাটকটি দেবার ক্রেডিটটাই হলো আপনাদের। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর এই 18 পর্ব নাটকটি দীর্ঘ সময় ধরে যারা এতদিন আমাদের সঙ্গে থেকে দেখেছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ।